আশা করছি যে ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা আসলে পার্টিসিপেট করবে নিজেদের তরফ থেকে, কারণ জিনিসগুলো তোমাদের পরিচিত এবং আমাকে এটা একটু হেল্প করবে যে কোন জায়গায় তোমাদের সমস্যা আছে, কোন জায়গাগুলো বুঝতে পারছো না, প্লাস কোন জায়গাগুলো তোমাদের আরও বেশি ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো আমাকে যদি বলো আমি তোমাদেরকে সেই অনুযায়ী হেল্প করব। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছো। সো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মেইন পড়ায় চলে যাব। তোমরা একটু জানাও যে তোমাদের এইচএসসি পরীক্ষা কেমন হলো এবং বায়োলজি পরীক্ষাটা কেমন দিয়েছো। কোয়েশ্চেন যদিও প্রতিবারের তুলনায় এবার একটু কঠিন হয়েছে আমরা জানি। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জাহিদ আছে, আমাদের সাথে স্বপ্ন আছে, তারপরে আছে তানভীর, তারপর জাহিদ। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। বোটানি একটু সবসময় আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু সব বিষয়গুলো আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমরা কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারবো। এবং পুরো ক্লাসটা জুড়ে যেহেতু আমরা একটু লং টাইম ক্লাসটা করব, আমাদের প্রায় হচ্ছে 2 ঘন্টার মতো থাকবো, সো আমরা একটু ধৈর্য ধরে ক্লাস করব। আমি অনেক মানুষের কমেন্ট দেখতে পাচ্ছি এখানে অলরেডি। নারুতো আছে, তারপরে আমাদের নীরা আছে, তারপরে জিনান আছে। ওকে, হ্যাঁ, এটা আজকের ক্লাসটা তোমরা আসলে সবাই করতে পারছো, বাট সব ক্লাস হয়তো আমরা ওভাবে ফ্রি অ্যাভেলেবেল করব না। ওকে, তো আমি যেহেতু দেখতে পাচ্ছি তোমরা অনেকে যুক্ত হয়ে গেছো, তো আমরা আসলে মেইন পড়ায় ঢুকে যাই, যেহেতু আমাদের অনেকখানি পড়া আজকে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা দেখো ফার্স্টে আমাদের কোষ বা সেল, এখানে আমরা যেটা পড়বো, দেখো একদম শুরুতে সেল নিয়ে অনেক কথা আছে। আমরা জানি মানে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক বা কোষের আবিষ্কারক হচ্ছেন রবার্ট হুক। এবং বিজ্ঞানী রবার্ট হুক প্রথম এই যে কোষটা আবিষ্কার করেছিলেন, সেটা আসলে উনি একটা জড় কোষ প্রাচীর দেখেছিলেন এবং এটা উনি দেখে নামকরণ করেছিলেন সেল, কারণ ওনার মনে হয়েছিল যে এটা আসলে ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠের মতন দেখতে। সো আমাদের যদি বলে যে কোষের আবিষ্কারক কে, তাহলে আমরা অ্যান্সার করব রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে আমাদের কোষের আবিষ্কারক। কিন্তু একই সাথে আমাকে যদি বলে যে আধুনিক কোষবিদ্যার, যদি আমাকে বলে যে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক, তাহলে আমি বলবো রবার্ট হুক, কোষবিদ্যার জনক। এইটা বললে আমরা কি বলবো, সবাই একটু অ্যান্সার করো। এইটা বললে আমরা বলবো রবার্ট হুক। বাট এই সেম জায়গাতেই যদি আমাদেরকে বলে আধুনিক কোষবিদ্যার জনক, তখনই কিন্তু আমাদের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা যারা পারো অ্যান্সারটা অবশ্যই আমাকে একটু লিখে জানাও। আধুনিক কোষবিদ্যার জনক যদি বলে, তখন আর রবার্ট হুক আমরা দিব না, তখন আমরা দিব হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তো এখানে অনেক কথা আছে, আমরা এই পেজ থেকে জাস্ট এই জিনিসটাই জানতে চাই। রবার্ট হুক হচ্ছে 1665 সালে আমাদের কোষটা আবিষ্কার করেছেন এবং এটাকে সেল নামকরণ করেছে। ঠিক আছে, ওকে, তো তারপরে আমরা এখান থেকে পড়বো যে তিনি এই যে সেল নামকরণ করেছেন, এই জিনিসটা উনি ওনার কোন গ্রন্থে প্রকাশ করেছেন। তো মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে উনি কিন্তু এই সেল বা প্রকোষ্ঠ সম্পর্কে কথাবার্তা প্রকাশ করেছেন। ঠিক আছে, তারপরে দেখো আমরা দেখি যে কোষ আসলে অনেক বড়ও হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে। সো আমাদের অনেক কোষ আমরা আসলে খালি চোখেই দেখতে পারি, আবার আমাদের অনেক ক্ষুদ্র কোষ যেটা আমরা একদমই খালি চোখে দেখতে পারি না। তো যেই জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পারি, তার মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় বেশ আসে, সেটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিমটা হচ্ছে সবচেয়ে বড় কোষ এবং এটার প্রস্থ দৈর্ঘ্য, মানে এটার আসলে ডায়ামিটার গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেহেতু এটা একটু ডিম তো সবসময় একটু ওভাল শেপড হয়, তাই না? তাহলে এই জন্য এটা আমাদের একটা 17 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 12.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের প্রত্যেক লাইন বাই লাইন আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট না, বরং কিছু কিছু জিনিস আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওকে, তারপরে দেখো মানুষের নিউরন, একটা মানুষের নিউরন এতখানি লম্বা হতে পারে, তোমরা তো অবশ্য পড়েই আসছো, তোমরা অলরেডি জানো যে হচ্ছে একটা মানুষের নিউরন কোষ এটাও প্রায় 1.37 মিটার লম্বা হতে পারে, 1.37 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো এই জিনিসগুলো আমরা এতখানি পড়বো না, তো আমরা পড়লাম যে সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম,
আর মানুষের মধ্যে নিউরন একটা সব থেকে অনেক বড়, সেটা হচ্ছে 1.37 মিটার। তারপরে আমরা এখান থেকে কিছু বিজ্ঞানীর নাম পড়বো, যে তোমাদেরকে যদি বলে প্রথম কোষ আবিষ্কার করেন কে, রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যার জনক কে, কার্ল পি সোয়ানসন। কিন্তু যদি বলে যে প্রথম জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেছেন, প্রথম জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেছেন, তখন আমরা বলবো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এই যে প্রথম উনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। তাহলে আমি একটু চাই তোমাদের কমেন্টে একটু ইনফরমেটিভ জিনিস থাকুক, তোমরা একটু কমেন্টে লিখো যে কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে, প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে। ঠিক আছে, এই তিনটা জিনিস তোমরা একটু লিখে দাও। ওকে, তারপরে দেখো আমরা জানি কোষের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের অস্তিত্ব এটা অনুমান করেছেন কে, এটা হচ্ছে ফন্টানা। কিন্তু একই সাথে যদি বলি যে সর্বপ্রথম সুস্পষ্ট নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন কে, সেটা আমরা বলবো যে রবার্ট ব্রাউন। এবং তোমাদের বইয়ে ভিতরে যখন আমরা যাব তখন আমরা দেখব যে নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন। ঠিক আছে, ওকে, তোমরা একটু পড়াশোনায় মনোযোগ দাও, নিজেদের মধ্যে বেশি কথা বলো না, তাহলে কিন্তু সময়টা তোমার কাজে লাগবে না সেভাবে। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা এই বিজ্ঞানীর নামগুলো এখান থেকে বেশি দেখার চেষ্টা করব না, কারণ আমরা প্রত্যেকটা অঙ্গাণু যখন ভিতরে পড়াশোনা করব তখন ওইখানে প্রত্যেকটা অঙ্গাণুর কে আবিষ্কার করেছেন, কে নামকরণ করেছেন, এই জিনিসগুলা ওখান থেকে পড়ে নিতে পারবো। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা নর্মালি রিডিং পড়লে হবে। ওকে, এইটা আমরা একটা আদর্শ প্রাণীকোষ দেখতে পাচ্ছি। তো আদর্শ প্রাণীকোষের ক্ষেত্রে মনে রাখবো, আদর্শ প্রাণীকোষের ক্ষেত্রে কোষ গহ্বর যেটা, এটা কিন্তু খুব বড় থাকে না, কোষ গহ্বর নাই, অথবা বা থাকলেও খুব ছোট, খুবই ছোট, স্মল অথবা অ্যাবসেন্ট। ঠিক আছে, আর বাকি জিনিসগুলো আমরা চিনি যে এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো তো তোমাদের এখন আঁকতে টাকতে হবে না, সো মোটামুটি আমরা একটুখানি আইডিয়া থাকলেই আমাদের এটা আমরা পেরে যাব। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই এরপরে, যে আমাদের যে কোষবিদ্যা বা সাইটোলজি, তোমাদেরকে বলতে পারে যে সাইটোলজি শব্দটা আসলে কোথা থেকে এসেছে। সাইটোলজি শব্দটা আমাদের কাইটোস এবং লোজোস এই দুইটা শব্দ থেকে এসেছে। তাহলে কাইটোস এখান থেকে এসেছে, সাইটোলজি কাইটোস প্লাস হচ্ছে লোগোস, এই দুইটা থেকে আমরা পেয়েছি একটা শব্দ, সেটা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি দিয়ে আমরা কি বুঝি, সাইটোলজি দিয়ে আমরা আসলে আমাদের সাইটো মানে কি, সাইটো মানে সেল, তো এটা দিয়ে আমরা কোষ বিদ্যা বুঝি, কোষ বিদ্যা বুঝি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি কেবল যে জিনিসটা বললাম যে রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক যদি বলে তার অ্যান্সার হবে কার্ল পি সোয়ানসন। ওকে, কার্ল পি সোয়ানসন। আমি একটু তোমাদেরকে বলেছি তোমরা কমেন্টে ইনফরমেশনগুলো লেখার চেষ্টা করবে, যে কোষবিদ্যার জনক রবার্ট হুক, আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন, এবং আমাদের সর্বপ্রথম জীবিত কোন করেছেন কে, সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তারপরে এখানে আমরা আরো কিছু বিজ্ঞানীর নাম সম্পর্কে পড়ব, বাট আলটিমেটলি যে এই জিনিসটা আমাদের লাগবে যে কোষ তত্ত্ব কে প্রদান করেন। কোষ তত্ত্ব প্রদান করেন হচ্ছে ভার্চু, রুডলফ ভার্চু এবং থিওডর সোয়ান, জ্যাকব স্লেইডেন। এই তিনজন বিজ্ঞানীর সাথে কোষ তত্ত্বের ব্যাপারটা রিলেটেড। ঠিক আছে, ফুল চ্যাপ্টার আজকে পড়ানো হবে না, আমরা আজকে পর্ব 1 অর্থাৎ এই চ্যাপ্টারের হাফ পর্যন্ত পড়ানোর তোমাদেরকে চেষ্টা করব। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, এগুলো আমরা জাস্ট রিডিং পড়বো। আমরা দেখবো যে আমাদের কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো দেহ কোষ এটাকে আরেকটা কি বলে, আরেকটা বলে হচ্ছে সোমাটিক কোষ। দেহ কোষগুলো সবসময় টুয়াইজেন হয়, আর জনন কোষ বলতে আমরা কিন্তু আমাদের গ্যামেটগুলোকে বুঝি, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু। তো এই জিনিসটা আমরা সবাই পরিচিত আশা করছি। গেল, এটা হচ্ছে আমাদের প্রাণীর ক্ষেত্রে।
তারপরে দেখো আমাদের আবার যদি আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ এই দুইটা জিনিসের মধ্যে খেয়াল করি, আমাদের একদম শুরুতে জীব মানে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল আদি কোষের, এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদি কোষের ক্ষেত্রে, প্রকৃত কোষের ক্ষেত্রে আমি একটা কোষ যদি চিন্তা করি, এর ভিতরে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস থাকবে, তো এখানে সুগঠিত একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তারপরে হচ্ছে ক্রোমাটিন জালিকা থাকবে, তারপর নিউক্লিওপ্লাজম থাকবে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে, তাই তো? কিন্তু আমরা যদি আদি কোষের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু একটা কোষের মধ্যে জাস্ট ক্রোমাটিন জালিকাগুলো ছড়ানো অবস্থায় থাকে, কিন্তু কোনো সুগঠিত নিউক্লিয়াস গঠন করে না। এই জিনিসটাই মেইনলি আমরা জানবো। আরেকটা জিনিস খেয়াল রাখবো যে আদি কোষের মধ্যে সব ধরনের কোষীয় অঙ্গাণুগুলো থাকে না, কিন্তু একটা কোষীয় অঙ্গাণু থাকে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রাইবোসোম। তো এই জন্য রাইবোসোমকে কি বলা হয়? রাইবোসোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোসোমকে বলা হয়, রাইবোসোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু কেন বলে? কারণ এটা আদি কোষ প্রকৃত কোষ দুইটার ভেতরেই থাকে, এবং আমরা জানি আদি কোষে আসলে রাইবোসোমটা 70S রাইবোসোম, আদি কোষে প্রকৃত কোষে থাকে 80S রাইবোসোম, আর এটা আমাদের আদি কোষে থাকে 70S রাইবোসোম। এস দিয়ে কি বোঝায়? এস দিয়ে হচ্ছে ভেদবার্গ ইউনিট বোঝায়, ভেদবার্গ ইউনিট। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবো। তারপরে আসো যে আচ্ছা, আমাদের যে ব্যাকটেরিয়া তোমরা পড়ছো, ব্যাকটেরিয়ার তো একটা কোষ প্রাচীর থাকে, তাই না? কিন্তু একটা ব্যাকটেরিয়া যার কোষ প্রাচীর নেই বললেই চলে, এবং ওই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি সব থেকে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। সেটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে আমরা খেয়াল রাখবো মাইকোপ্লাজমা, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা এটা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। এবং এইটা কেন ক্ষুদ্রতম? এটা আরেকটা কারণ হচ্ছে এইটার কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর নেই। ঠিক আছে, আরেকটা জিনিস শ্বসনের ক্ষেত্রে পার্থক্য আছে, যে আদি কোষের ক্ষেত্রে কিন্তু মোস্টলি অবাধ শ্বসন ঘটে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে সবাধ শ্বসন ঘটে। সবাধ শ্বসন কি? সবাধ শ্বসন হচ্ছে যে শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন দরকার হয়, শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়, বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। আর অবাধ শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন দরকার হয় না, সম্পূর্ণরূপে আমাদের শ্বসনিক বস্তু জারিতও হয় না, এবং খুব অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে। সবাধ শ্বসনের ক্ষেত্রে শক্তি আমরা পাই 38 এটিপি, এটা আসলে কোনো কোনো জায়গায় 36 এটিপিও দেওয়া আছে, 36 এটিপিও দেওয়া আছে। আর অবাধ শ্বসনের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা 2টা এটিপি আলটিমেটলি পেয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে অবাধের ক্ষেত্রে, এটা হচ্ছে সবাধের ক্ষেত্রে। তাহলে এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তারপরে দেখো আমাদের সেম জিনিসগুলাই আবার এখানে বলা আছে, এগুলো নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের লাগবে, যে পার্থক্যগুলো আমরা অলরেডি বলে ফেলছি, যে আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত না, কোনো আসলে অঙ্গাণু টঙ্গাণু ঠিকমতো থাকে না, প্রকৃত কোষের ক্ষেত্রে থাকে। আদি কোষের ক্ষেত্রে ডিএনএ, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকে, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে সূত্রাকার ডিএনএ থাকে, এবং এটা ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। তারপর আদি কোষের ক্ষেত্রে কোনো আপনিবেশিত অঙ্গাণু থাকে না, তবে রাইবোসোম থাকে, এবং এটা 70S। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে অন্যান্য সব অঙ্গাণুর সাথে রাইবোসোম থাকবে, এবং এটা হচ্ছে 80S। তারপরে হচ্ছে পলিমারেজ, যেটা পলিমারেজ এখানে এক প্রকার থাকবে, এখানে 3 প্রকার থাকবে। এই জিনিসগুলো একটু আমরা মনে রাখবো। ইন্ট্রন্স আর অপেরন মনে রাখবা, যে আদি কোষে জিন প্রকাশের একক, আদি কোষে জিন প্রকাশের এককে বলা হয় অপেরন। আদি কোষে জিন প্রকাশের এককে বলা হয় অপেরন। একক, এটা হচ্ছে অপেরন। তাহলে আদি কোষে অপেরন থাকলেও প্রকৃত কোষে কিন্তু কোনো অপেরন থাকবে না। ঠিক আছে,
তারপরে ইন্ট্রন্স, ইন্ট্রন্স আদি কোষের ক্ষেত্রে নেই কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে থাকে। কোষ বিভাজন, আদি কোষের ক্ষেত্রে আমরা জানি সরল উপায়ে কোষ বিভাজন হয়, অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আর প্রকৃত কোষের ক্ষেত্রে আমাদের মাইটোসিস এবং মিওসিস, এই জটিল আমরা কোষ বিভাজন পড়েছি, তা সেটা কাদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, এগুলা থেকে আমি আসলে তোমরা মোটামুটি একটু রিডিং পড়বা, কারণ এখান থেকে ওইরকম অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। আমরা একটু সামনে আগাই, ঠিক আছে। স্টেম সেল, স্টেম সেল একটা ইম্পর্টেন্ট জিনিস। স্টেম সেল থেকে তোমরা মনে রাখবা যে যদি বলে প্রশ্নটা এরকম যে কোন সেল থেকে যে কোনো ধরনের কোষ তৈরি করা সম্ভব, সেটার উত্তর হবে স্টেম সেল। তাহলে স্টেম সেল থেকে আমাদের যে কোনো ধরনের কোষ, যে কোনো ধরনের কোষ, যেমন আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার, যে কোনো ধরনের কোষ আসলে স্টেম সেল থেকে তৈরি হতে পারে। প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের কোষ প্রাচীর থাকে না, এটা আমরা একটু খেয়াল রাখবো। প্রাণী কোষের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীরও থাকে না, কোষ গহ্বরও থাকে না। আচ্ছা, এই যে এই কথাটাই বলছিলাম যে আমাদের সবচেয়ে ছোট কোষের মধ্যে একটার নাম কি, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এইটার ব্যাস কত? এটার ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার, এবং এটা আরেকটা নাম আছে পিপিএলও। পিপিএলও মানে কি, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে আমাদের সবথেকে ছোট কোষ কোনটা? সবথেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এবং এইটারই আরেকটা নাম কি, নাম হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, এবং ওরা বলছে যে সবথেকে বড় কোষ তো আমরা বললামই যে উট পাখির ডিম, কিন্তু যদি আমরা এক কোষী প্লাস সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ বলতে চাই তাহলে সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। ঠিক আছে, কিছু কিছু ইনফরমেশন আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি সামনে আগাই। তারপর এইটা অলরেডি বলে ফেলেছি, মানুষের মোটর নিউরন, এটা হচ্ছে 1.37 মিটার লম্বা হয়ে থাকে। এখান থেকে তেমন আমাদের কিছু লাগবে না, আমরা একটু সামনে যাই। আচ্ছা, কূপ এলাকা। কূপ এলাকাটা কি? যদি ধরো আমরা একটা কোষ প্রাচীর সম্পর্কে চিন্তা করি, কোষ প্রাচীরের মাঝ বরাবর একটা পর্দা থাকে, তাই তো? দেখো, কোষ প্রাচীরের ক্ষেত্রে মাঝ বরাবর একটা পর্দা থাকে, মাঝ বরাবর একটা পর্দা থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে মধ্য পর্দা। এটাকে আমরা বলি হচ্ছে মধ্য পর্দা, মধ্য পর্দা। মধ্য পর্দার চারপাশে, মধ্য পর্দার চারপাশে আমাদের আরেকটা থাকে হচ্ছে প্রাইমারি প্রাচীর। এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এবং এর আরো পাশে আবার থাকে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে আমাদের 3 স্তর বিশিষ্ট, আর প্রাইমারি প্রাচীর হচ্ছে আমাদের 1 স্তর বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর, এইটুকু হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, এখন দেখো আমি বলি যে এইটুকু, এইটুকু হলো সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তারপরে প্রথমের যে গোলাপিটা আঁকলাম, এই গোলাপিটা কি, এই প্রথম 1 নাম্বারটা হচ্ছে আমার প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর। এখন মাঝখানের এই এরিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মধ্য পর্দা আছে, কোনো প্রাইমারি প্রাচীরও নেই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নেই। তাহলে এই জায়গাটাকে বলা হয় কি, এই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কূপ এলাকা। এবং মুখোমুখি যে দুইটা কূপ এলাকা পরস্পরের দিকে মুখোমুখি ভাবে অবস্থান করছে, এটাকে আমরা বলবো পিট পেয়ার। এবং এই মধ্য পর্দারই আরেকটা নাম হচ্ছে পিট মেমব্রেন। মধ্য পর্দারই আরেকটা নাম কি, পিট মেমব্রেন। এই জিনিসগুলো একটু আমরা পড়বো। ওকে, তাহলে দেখো এই যে এখানে এই টার্মগুলো আছে যে পিট মেমব্রেন কাকে বলে, তারপরে পিট পেয়ার কাকে বলে। ঠিক আছে, সবচেয়ে পাতলা এলাকা কোনটা হবে? শুধুমাত্র মধ্য পর্দা যেখানে থাকবে সেটা হবে সব থেকে পাতলা এলাকা। কোনটা বুঝতে পারোনি? এই যে কোষ প্রাচীরের এইটা, দেখো কোষ প্রাচীরের গঠনে আরেকবার আমি তোমাদেরকে বলি।
কোষ প্রাচীরের গঠনে আমাদের কি কি জিনিস থাকে? একটা থাকে মাঝখানে এই বরাবর, এটাকে বলা হয় মধ্য পর্দা। তারপরে যে প্রথম যে লেয়ারটা তৈরি হয়, এই পাশে একটা, এই পাশে একটা, এটাকে বলা হয় প্রাইমারি প্রাচীর। এরপরে আবার তিনটা পর্দা তৈরি হয়, 1 2 3, এই তিনটাকে একসাথে আমরা বলি সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, কিন্তু এই মাঝখানে দেখো শুধুমাত্র মধ্য পর্দা আছে, কিন্তু কোনো প্রাইমারি বা সেকেন্ডারি প্রাচীর নাই। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কূপ এলাকা, এবং পরপর মুখোমুখি এই জায়গাটাকে আমরা বলবো পিট পেয়ার। আর মধ্য পর্দাকে বলা হয় পিট মেমব্রেন। ঠিক আছে, মধ্য পর্দাকে বলা হয় পিট মেমব্রেন। তারপরে দেখো প্লাজমোডেজমাটা একটা টার্ম আছে, এগুলা একটু দেখাই। সেটা হচ্ছে ধরো এই একটা কোষ, এই একটা কোষ এবং এই একটা কোষ। ঠিক আছে, এই দুইটা কোষের মধ্যে আমাদের জিনিসপত্রের আদান প্রদান করতে হবে, জিনিসপত্রের আদান প্রদান করতে হবে। এই আদান প্রদান করার জন্য যে সূক্ষ্ম নালিকা থাকে, সূক্ষ্ম নালিকাটাকে বলা হয় প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা। তাহলে পাশাপাশি দুইটা কোষ, এই দুইটার মধ্যে খাদ্য, পানি, তরল এটার আদান প্রদান করার জন্য যে সূক্ষ্ম নালিকা থাকে সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। ঠিক আছে, এটা আমরা একটু দেখব। তারপরে দেখো মধ্য পর্দায় কি কি জিনিস থাকে। তোমরা মনে রাখবা যে কোষ প্রাচীরের যে মূল উপাদান, কোষ প্রাচীরের মূল উপাদান কি? কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ। এছাড়া কি থাকে সেলুলোজের সাথে? আমাদের হচ্ছে হেমিসেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজ থাকে এবং থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন থাকে। এর মধ্যে তোমাদেরকে বলবে যে তাহলে এই তিনটা উপাদান মনে রাখার জন্য তোমরা সোহাগ জিনিসটা মনে রাখতে পারো, যে আমাদের প্রাইমারি প্রাচীরে কি কি থাকে? তিনটা জিনিস থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের পেকটিক অ্যাসিড, সেটা হচ্ছে পেকটিক অ্যাসিড। ঠিক আছে, এটা গেল। তারপর এখানে পার্সেন্টেজগুলো তোমাদের লাগবে, যে আমাদের কোষ প্রাচীরে কত পার্সেন্ট আসলে এই জিনিসগুলো থাকে। আমাদের সেলুলোজ থাকে 40%, হেমিসেলুলোজ 20%, তারপর পেকটিন 30% এবং গ্লাইকোপ্রোটিন এটা থাকবে 10%। তারপর আমাদের হেমিসেলুলোজ গঠনে ক্রস কাজ করে কোনটা? হেমিসেলুলোজ হিসেবে হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে জাইলোগ্লুকান। তাহলে এটা আমরা একটু মনে রাখবো যে জাইলোগ্লুকান এইটা হচ্ছে আমাদের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো এখানে দেখো কেবল যেটা পড়ালাম সেটারই একটা ছবি চলে আসছে, যে মাঝখানে আমাদের মধ্য পর্দা থাকবে, তারপরে থাকবে একটা প্রাথমিক প্রাচীর, তারপরে থাকবে একটা সেকেন্ডারি প্রাচীর। আর যেইখানে প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর থাকে না সেই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা বা পিট পেয়ার। আর মধ্য পর্দারই আরেকটা নাম হচ্ছে পিট মেমব্রেন। ওকে, তারপরে দেখো তোমাদের একটা সূক্ষ্ম গঠন আছে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনে ওরা বলছে যে আমাদের অনেকগুলা সেলুলোজ মিলে কি তৈরি হয়? সেলুলোজ চেইন তৈরি হয়। দেখো আমি এখানে দেখাই যে আমাদের সেলুলোজ তো আছে না, আমাদের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এখন তোমরা মনে রাখবা যে এই 1000 থেকে 3000টা 1000 থেকে 3000 সেলুলোজ মিলে আমাদের তৈরি হয় সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন তৈরি হয়, সেলুলোজ চেইন তৈরি হয়। তারপরে মনে রাখবা যে আমাদের 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। তারপরে কতগুলো ক্রিস্টালাইন মাইসেলি মিলে আমাদের পরের ধাপটা যাবে। তারপরে ক্রিস্টালাইন 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি হবে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। এবং 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল।
ম্যাক্রোফাইব্রিল, এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে আমাদের আলটিমেটলি একটা তন্তু গঠন হবে। তোমাদেরকে প্রশ্ন দিবে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় কোনটাকে, তো মনে রাখবে এই মাইসেলিকে ধরা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে সেলুলোজ 1000 থেকে 3000টা সেলুলোজ মিলে সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে এখানে তৈরি হবে ক্রিস্টালাইন মাইসেলি, 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হবে আমাদের তন্তু। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমাদের প্রোটোপ্লাস্টে, তাহলে আমাদের কোষ প্রাচীরটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। প্রোটোপ্লাস্ট কি, কোষ প্রাচীর দ্বারা আমাদের পরিবেষ্টিত যা যা জিনিসপত্র থাকবে সেই জিনিসটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট, সেই জিনিসটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এবং প্রোটোপ্লাস্ট এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সজীব বস্তু আর একটা হচ্ছে নির্জীব বস্তু। ঠিক আছে, তো আমাদের এই বস্তুগুলা সম্পর্কে একটু আমরা জানবো। এইটা আচ্ছা, এখানের এই লাইনটা লাগবে যে প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, বিজ্ঞানী পার্কিন যে প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এবং একটা কথা বলেছে যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম যে জীবনের ভৌত ভিত্তি, এই কথাটা কে বলেছেন, বিজ্ঞানী হাক্সলে সর্বপ্রথম বলেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। তাহলে খেয়াল করব যে প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করেছেন, প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করেছেন বিজ্ঞানী পার্কিনজে। প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেছেন বিজ্ঞানী পার্কিনজে, প দিয়ে মনে রাখবো, পার্কিনজে। আর প্রোটোপ্লাজম এটা যে জীবনের ভৌত ভিত্তি, এটা যে জীবনের ভৌত ভিত্তি, এইটা বলেছেন হাক্সলে। এটা বলেছেন হাক্সলে। পারবা না এই জিনিসগুলো তোমরা? ওকে। তারপরে দেখো প্রোটোপ্লাজম, এখানে কত পার্সেন্ট পানি থাকে, 70 থেকে 90% পানি আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে থাকে। যেহেতু মোস্টলি পানিই থাকে, এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ঠিক আছে, তারপর আসলে প্রোটোপ্লাজমের আসলে বৈশিষ্ট্যগুলা কেমন। প্রোটোপ্লাজম আমরা সবাই জানি এটা হচ্ছে অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে দানাদার, এটার আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি, এটা হচ্ছে কলয়েড ধর্মী। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি, এই জিনিসগুলো আমরা নর্মালি জানি, এগুলো নিয়ে এত মাথা খাটানোর দরকার নাই। আমরা একটু সামনে চলে যাই, যে জিনিসগুলো আমাদের লাগবে। প্রোটোপ্লাজমের চলন, এইখান থেকে আমাদের কি লাগবে যে আমরা একটা কোষের মধ্যে, যখন এই কোষের মধ্যে এই পানি পানি জায়গাগুলো, এই সবই তো প্রোটোপ্লাজম, তাই না? এই প্রোটোপ্লাজমগুলো একটা দিক থেকে আরেকটা দিকে চলন দেখা যায়। ঠিক আছে, এই চলনকে বলা হয় সাইক্লোসিস, সাইক্লোসিস অথবা আবর্তন, সাইক্লোসিস অথবা আবর্তন। এই আবর্তনটা আমাদের দুই রকম হতে পারে, আবর্তনটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে একমুখী আবর্তন আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। তো তোমরা আসলে এক্সাম্পলটা পড়বা যে একমুখী আবর্তনের এক্সাম্পল কি, এটা হচ্ছে পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। এবং আমাদের বহুমুখী চলনের এক্সাম্পল কি, ট্রাডেস্কেন্টিয়া এর কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারতেছো কোন জায়গাগুলো তোমরা আসলে মিস করতে পারবা না। ঠিক আছে, তাহলে আমাদের প্রোটোপ্লাজমের চলন দুই রকমের, একটা হচ্ছে একমুখী আবর্তন আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। ঠিক আছে, তো একমুখী আবর্তনের এক্সাম্পল আমরা পড়লাম যে পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন, আর বহুমুখী আবর্তনে আমরা পড়লাম যে এটা হচ্ছে ট্রাডেস্কেন্টিয়া এর কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের কিন্তু মূল তিনটা জিনিস আসলে আছে, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হলো নিউক্লিয়াস। তাহলে এই তিনটা জিনিস একটু খেয়াল করবো যে একটা কোষ প্রাচীরের ভেতরে, এটা ধরো বাইরে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরে কি আছে, প্লাজমা মেমব্রেন আছে, তারপরে সাইটোপ্লাজম আছে, আর হলো মেইনলি নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ওকে, তারপরে চলে যাচ্ছি আরেকটু সামনে। এই জিনিসগুলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কি কি না কি এত কিছু আমাদের নর্মাল জিনিস যেগুলো আমরা জানি, এটা নিয়ে এত মাথা ঘামাবো না। আমরা একটু দেখবো যে আমাদের প্লাজমা মেমব্রেনের অন্য অনেক রকম নাম আছে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেনকে কেউ কেউ বায়োমেমব্রেন বলেছেন, এবং প্লাজমা লেমা, তোমরা মনে রাখবো যে প্লাওয়ার একজন বিজ্ঞানী, উনি এটাকে প্লাজমা লেমা নামকরণ করেছেন, প্লাজমা লেমা নামকরণ করেন। এবং এই প্লাজমা মেমব্রেনে এবং আঙুলের মতো কিছু ভাঁজ থাকে, এই আঙুলের মতো ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই,
ভিলাই বলে, আঙুলের মতো ভাঁজ থাকে, এটাকে মাইক্রোভিলাই বলে। এবং আমাদের এই যে কোষ ঝিল্লির সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল কে? কোষ ঝিল্লির সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল হচ্ছে আমাদের স্যান্ডউইচ মডেল। এটা কে দিয়েছেন? বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেভসন। তারপরে আমরা পড়বো যে আমাদের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস একটা আছে, ইউনিট মেমব্রেন হাইপোথিসিসটা কে দেন? ইউনিট মেমব্রেন হাইপোথিসিস দেন হচ্ছে রবার্টসন, ঠিক আছে, এইটা। এবং আমাদের যে মাইক্রোভিলাইগুলোর মধ্যে যেটা অধিক প্রবিষ্ট ভিতরের দিকে সেটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। তাহলে এখান থেকে ফ্লাওয়ার, প্লাজমা লেমা নামকরণ করেছেন, ভাঁজগুলাকে বলা হয় মাইক্রোভিলাস, এবং যেটা অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাস সেটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। তারপরে আসা আমাদের সবথেকে পরিচিত সিকিউতে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলটা কে দিয়েছেন? সিঙ্গার এবং নিকলসন দিয়েছেন। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে ওরা বলেছেন যে আমাদের দুই পাশে দুইটা ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, দুই পাশে এরকম ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, এবং এর মাঝখানে প্রোটিনগুলো থাকবে। এই একটা ধরো প্রোটিন, এই একটা প্রোটিন, আর একটা হচ্ছে আরেকটা প্রোটিন থাকবে, দুইটা লেয়ার জুড়ে, ঠিক আছে। তাহলে দেখো এই যে প্রোটিন আঁকলাম, এই যে তিনটা প্রোটিন, ঠিক আছে, তাহলে এই প্রোটিনটা একদম পেরিফেরিতে আছে, তাহলে এটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। যেই প্রোটিনটা দুইটা মেমব্রেন বা দুইটা পর্দা জুড়েই আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তোমাদের কিন্তু প্রশ্ন আসে যে কয় টাইপের প্রোটিন থাকবে? পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। আর লিপিডের ফাঁকে ফাঁকে যে প্রোটিন, এটার নাম হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো হচ্ছে আমাদের ফসফোলিপিডের মধ্যে এই একটা অংশ, এই একটা অংশ, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পোলার ফসফেট হেড। আর এই নিচের জিনিসটাকে আমরা বলি হচ্ছে নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল। এবং এই টেইলটা কেমন? এটা হচ্ছে নন পোলার, ঠিক আছে। নন পোলার অংশটা কিন্তু পানিকে আকর্ষণ করবে না, এটা পানি বিদ্বেষী, ঠিক আছে। আর আরেকটা অংশ হচ্ছে হাইড্রোফিলিক, সেটা হচ্ছে আমাদের পোলার ফসফেট হেড। তাহলে এটা কে দিয়েছেন? এই পুরো মডেলটা আমাদের দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। তো তারপরে এই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা আর কি নাম আছে? এটার নাম আছে হচ্ছে আইসবার্গ মডেল অথবা হিমশৈল মডেল, ঠিক আছে। আইসবার্গ মডেল বা হিমশৈল মডেল এর সাথে তুলনা করা হয় এটা। তারপরে দেখো আমাদের এই ফ্লুইড মোজাইক মডেলে কি কি জিনিস থাকে, মানে মেইন পয়েন্টগুলো কি? একটা তো আমরা পড়লাম ফসফোলিপিড বাইলেয়ার থাকে, এর মধ্যে আমরা পড়লাম পোলার ফসফেট হেড থাকে, নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল থাকে। তারপরে আমরা দেখলাম যে আমাদের মেমব্রেন প্রোটিন থাকে। আমাদের মেমব্রেন প্রোটিন তিন রকমের থাকে, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা ইন্টিগ্রাল প্রোটিন, আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। তারপরে আমাদের আসলো যে আরেকটা জিনিস থাকে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তোমরা মনে রাখবা যে গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, এই দুইটা মিলে তৈরি হয় গ্লাইকোক্যালিক্স, এবং এটাকে আমরা বলি হচ্ছে চিনির একটা স্তর। এবং এই জিনিসটাকে বলা হয় কোষের রিকগনাইজার, এই জিনিসটাকেই বলা হয় কোষের চিহ্নিতকারক বা রিকগনাইজার।
ঠিক আছে। তারপর তোমাদেরকে বলবে যে এই মেমব্রেন প্রোটিনগুলো আসলে কি কি হিসাবে কাজ করতে পারে। মেমব্রেন প্রোটিনগুলো আমাদের রিসেপ্টর হিসেবে, দেখো আমরা মনে রাখবো যে রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। তারপরে আমাদের এটা আয়ন ট্রান্সপোর্টে বা আয়ন চ্যানেল হিসেবে কাজ করতে পারে। তারপরে আমরা এটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করতে পারে। তারপরে এটা এনজাইম হিসেবে কাজ করতে পারে। তাহলে কি কি হিসেবে কাজ করতে পারে এটা কিন্তু আমরা RICE রাইস দিয়ে মনে রাখতে পারবো। ঠিক আছে। তারপরে দেখো আরেকটা জিনিস আমাদের হচ্ছে কোলেস্টেরলটাও থাকে। এটা হচ্ছে আমাদের ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণুগুলো অবস্থান করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। তারপরে আসো যে এটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল যে বলছি, তাহলে আমাদের এখানে ফ্লুইড হিসেবে কে কাজ করে আর মোজাইক হিসেবে কে কাজ করে? ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লুইড কে আর মোজাইক কে? ফ্লুইড হিসেবে কাজ করে আমাদের লিপিডগুলা, এবং লিপিডের ফাঁকে ফাঁকে হচ্ছে আমাদের প্রোটিনগুলা থাকে, তাই না? তাহলে মোজাইক হিসেবে কাজ করে হচ্ছে আমাদের প্রোটিন। এবং এই আসলে ফ্লুইডের যে মানে লিপিডের যে লেয়ারটা, এটা আসলে নিজেদের অবস্থানটা খুব সুন্দরভাবে পরিবর্তন করতে পারে। তো এই পরিবর্তন যে করতে পারে, এই পরিবর্তন করার জন্য এটাকে আমরা মুভমেন্টটাকে বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ মডেল। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, জাস্ট তোমরা মনে রাখবা যে এটা হচ্ছে আমাদের আইসবার্গ মডেল বা ফ্লুইড মোজাইক মডেলের সাথে রিলেটেড কিছু টার্ম। গেল। তারপরে আমরা এই যে এই জিনিসগুলাই বলার চেষ্টা করেছি। কোষঝিল্লির রাসায়নিক উপাদান। কোষঝিল্লির রাসায়নিক উপাদানের মধ্যে আমাদের লিপিড থাকে, প্রোটিন থাকে। পার্সেন্টেজগুলো মনে রাখা একটু কঠিন, বাট তারপরেও আমরা অ্যাডমিশনের জন্য একটু পার্সেন্টেজগুলো মনে রাখার চেষ্টা করব। তারপরে দেখো আমরা জানি লিপিডের মধ্যে জানবা যে মেইন লিপিডটা হচ্ছে ফসফোলিপিড। লিপিডের মধ্যে মেইন লিপিড হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড, ঠিক আছে। এই ফসফোলিপিডের মধ্যে জটিল ফসফোলিপিড সবথেকে প্রধান যেটা থাকে সেটার নাম হচ্ছে লেসিথিন। আর যেটা হচ্ছে সবথেকে সরলের মধ্যে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। টাইডিক অ্যাসিড। এবং আমাদের এই যে কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত পার্সেন্ট লিপিড থাকে? কোষঝিল্লির শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড থাকে। শুষ্ক ওজনের 75% হলো লিপিড। শুষ্ক ওজনের 75% লিপিড। ঠিক আছে। তারপরে আসো আমাদের রাসায়নিক উপাদান থেকে মোটামুটি আমরা এই জিনিসগুলো পড়বো যে সবথেকে সরল কোনটা, এটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। আর সবথেকে জটিল কোনটা, জটিলের মধ্যে প্রধান কোনটা, এটা হচ্ছে লেসিথিন। ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে পেঁয়াজের কোষে আমাদের আরএনএও দেখা যেতে পারে। তারপরে আসো এই জিনিসগুলো আমরা জাস্ট রিডিং দিব, তেমন ইম্পর্টেন্ট না, বাট কোষঝিল্লির কাজ বা বিভিন্ন জায়গার কাজগুলো তোমরা এমনভাবে পড়বা যেন যদি তোমাকে হুট করে বলে যে কোষের রিকগনাইজার হিসেবে কে কাজ করে, বা যে কোনো একটা কাজ দিয়ে বলে এটা কার কাজ, সেক্ষেত্রে তুমি যাতে আসলে অ্যান্সার করতে পারো যেটা অমুক অঙ্গাণুর আসলে কাজ। ঠিক আছে। তারপরে দেখো যে এনজাইম অ্যান্টিজেন হিসেবে আমাদের এটা কাজ করতে পারে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কাজ করতে পারে, স্নায়ু উদ্দীপনা সংবহন করতে কাজ করতে পারে। তারপরে হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই সম্পর্কে আমরা অলরেডি বলেছি। মাইক্রোভিলাই হচ্ছে আঙুলের মতো প্রক্ষেপিত কিছু জায়গা। এটা কি করে? আমাদের শোষণ তলকে বৃদ্ধি করে, শোষণ তলকে বাড়ায়, শোষণ তল বৃদ্ধি। ঠিক আছে। এবং এটা কতগুলা থাকতে পারে? প্রতিটি কোষে 3000টা পর্যন্ত লাই থাকতে পারে। কাজ হচ্ছে শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা, শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। তারপরে আসে ডেসমোজোম। ওরা বলেছে যে মনে রাখবা টনোফাইব্রিল সহ যে বৃত্তাকার অংশটা আছে, টনোফাইব্রিল নামক ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় ডেসমোজোম। ঠিক আছে। টনোফাইব্রিল সহ বৃত্তাকার অঞ্চলকে বলা হয় ডেসমোজোম। ফ্যাগোসাইটিক ভেসিকল একটা টার্ম, আর একটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক ভেসিকলে মনে রাখবা যখন আমি কঠিন খাদ্যবস্তুকে আবৃত করে একটা গহ্বর সৃষ্টি করব, এটাকে বলবো ফ্যাগোসাইটিক ভেসিকল। যখন আমরা তরল
কোনো কিছুকে আবদ্ধ করে একটা গহ্বর সৃষ্টি করব, তখন এটাকে আমরা বলবো হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। ঠিক আছে, পানি বা অন্য কোনো তরল। তাহলে কি বললাম, কঠিন জিনিসকে আবদ্ধ করে যদি কোনো গহ্বর তৈরি করি সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইটিক ভেসিকল। আর তরল বা পানি এইটাকে আবদ্ধ করে যদি কিছু করি সেটাকে আমরা বলবো পিনোসাইটিক ভেসিকল। এটাকে আমরা বলবো পিনোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল জাস্ট কঠিন এবং তরল এই দুইটা জিনিস দিয়ে কিন্তু তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে। তো কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, এটা পুরো জিনিসটা বর্ণনা পড়লে এমনিতেই আসলে পারার কথা, এই জায়গাগুলো তোমরা জাস্ট একটু রিডিং দিলে পারবা। তারপরে আসো আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বা সাইটোসল। সাইটোসল শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, এটা হচ্ছে লার্ডি নামক একজন বিজ্ঞানী ব্যবহার করেন, এবং এইটার আপেক্ষিক গুরুত্ব পানির তুলনায় অনেক অনেক গুণ বেশি। সাইটোপ্লাজমের মধ্যে আমাদের সকল যে অঙ্গাণুগুলা, এই সকল অঙ্গাণুগুলা অবস্থান করে, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের এই কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব কিন্তু নিয়ন্ত্রিত হয়। তারপরে আমরা এখানে মনে রাখবো যে আমাদের কোষ গহ্বরের চারিদিকে যে আবরণ থাকে, সেই আবরণের নাম কি? কোষ গহ্বরের চারিদিকের যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। এই আবরণটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। অনেক সময় বলবে যে কোষ গহ্বরের চারপাশের আবরণটাকে কি বলে, এটাকে বলা হয় টনোপ্লাস্ট। তারপরে দেখো আমাদের সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত, এটা হচ্ছে 65 থেকে 96%। আর প্রোটোপ্লাজমে আমরা একটা পানির পার্সেন্টেজ পড়ছিলাম, তাহলে এই দুইটার মধ্যে যত না ঘোলায় এটা আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না, কাজগুলো আমরা মোটামুটি একবার রিডিং পড়লে পারবো, যেটা সালোক সংশ্লেষণে হেল্প করে, শ্বসনে হেল্প করে, জীবনের স্পন্দনে হেল্প করে, প্রোটিন সংশ্লেষে হেল্প করে। ঠিক আছে, মোটামুটি এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এস মানে ভেদবার্গ ইউনিট, এটা আমি বলেছি। আচ্ছা, রাইবোজোমে আমরা চলে এসেছি। রাইবোজোম সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কেন বলা হয়? কারণ রাইবোজোম আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটার ভেতরেই রাইবোজোম থাকে, এবং এই রাইবোজোম এটার কিন্তু চওড়া উচ্চতা কিছু জিনিস আছে, এগুলো আমরা এত মনে রাখতে পারবো না, সো আমরা এগুলো একটু মোটামুটি একটু রিডিং দিব, বাট একদম মুখস্থ না করতে পারলেও অসুবিধা নাই। ঠিক আছে, তো রাইবোজোমের মধ্যে আমরা 4টা স্থান আসলে দেখতে পারি, এটা একটু খেয়াল রাখবো। 4টা স্থান দেখতে পারি, একটা হচ্ছে এ স্থান, একটা হচ্ছে পি স্থান, একটা হচ্ছে ই স্থান, আর একটা হচ্ছে এমআরএনএ সংযুক্তির স্থান। এবং অনেকগুলো রাইবোজোম যখন একসাথে এরকম পরপর মুক্তার মালার মতো অবস্থান করে, তখন এটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। এবং আমরা জানি যে ইকোলাই, যেটা ইকোলাইয়ের একটা কোষে প্রায় 20,000টা রাইবোজোম থাকে, এবং এটা শুষ্ক ওজনের প্রায় হচ্ছে 22%। রাইবোজোমের মধ্যে আমরা তো বলেছি যে আমাদের একটা 70S রাইবোজোম আছে, একটা হচ্ছে 80S রাইবোজোম আছে। এস দ্বারা আমরা ভেদবার্গ ইউনিটকে বুঝাই, এবং এই 70S কে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানি যে আমরা হচ্ছে 50-30 দুইটা ইউনিট পাবো, এবং 80S কে ভাঙলে আমরা 60-40 দুইটা ইউনিট পাবো। ঠিক আছে, দুইটা ইউনিট পাবো। এখন দেখো 70S রাইবোজোম, 70S রাইবোজোমের মধ্যে আমাদের 52 রকমের প্রোটিন থাকে এবং 3টা আরএনএ থাকে। আর 80S রাইবোজোমের মধ্যে আমাদের 4টা আরএনএ থাকে এবং 80 প্রকারের প্রোটিন থাকে। এই জিনিসগুলো একটু একটু দেখবো, যে খুব বেশি একদম পড়ে পড়ে পাগল হয়ে যেতে হবে এরকম কিছু কিন্তু না। রাইবোজোমের ক্ষেত্রে দেখো, রাইবোজোমের মেইন কাজ কি? তোমাকে যদি আসলে ঘুম থেকে ডেকেও কেউ বলে রাইবোজোমের মেইন কাজ কি, তোমরা বলবা রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এখন প্রোটিন সংশ্লেষ যে করবে, এই ব্যাপারটাকে কাজে লাগাই আমরা আসলে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। এখন দেখো, আমরা জানি যে মানুষের বডিতে রাইবোজোম থাকে, মানুষের বডিতে রাইবোজোম থাকে হচ্ছে 80S। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রাইবোজোম থাকে হচ্ছে 70S।
এখন আমরা এমন একটা ওষুধ তৈরি করব যারা শুধুমাত্র 70S রাইবোজোমের উপর কাজ করতে পারে। এরকম ওষুধের নাম কি? নাম হচ্ছে টেট্রাসাইক্লিন আর হলো স্ট্রেপ্টোমাইসিন। টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন, এই টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন এইটা 70S রাইবোজোমের উপর কাজ করে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষকে বন্ধ করে দেয়, কিন্তু মানবদেহের প্রোটিন সংশ্লেষে কোনো ঝামেলা তৈরি করে না। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন যে অ্যান্টিবায়োটিক আছে এইটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করতে পারে, কিন্তু আমাদের মানুষের দেহে প্রোটিন সংশ্লেষে কোনো ব্যাঘাত তৈরি করে না। ঠিক আছে, ওকে। তারপরে দেখো রাইবোজোমের কাজের মধ্যে তো প্রথম কথাই হচ্ছে প্রোটিন তৈরি করা। এইটা বহু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে। এবং এটা কি করে? এটা হচ্ছে সাইটোক্রোম উৎপন্ন করতে হেল্প করে, গ্লুকোজের ফসফোরাইলেশনে হেল্প করে, এবং যে নতুন তৈরি পলিপেপটাইড চেইন এইটাকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। তাহলে কাজ কি? মেইনলি হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, তারপর সাইটোক্রোম উৎপন্ন করা, তারপরে আমাদের গ্লুকোজের ফস করা, ঠিক আছে। আর নতুন যে পলিপেপটাইড তৈরি করবে ওইটাকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে রক্ষা করা। এই জিনিসগুলো একটু দেখলাম। এইটা তারপরে হচ্ছে আমাদের গলগি বডির ক্ষেত্রে যদি চিন্তা করি, গলগি বডির ক্ষেত্রে এর আবরণীতে 60% হচ্ছে প্রোটিন থাকে আর 40% হচ্ছে ফসফোলিপিড থাকে। অনেক সময় দেয় যে ভিটামিন কে এটা কোন অঙ্গাণুর সাথে জড়িত, এটা হচ্ছে আমাদের গলগি বডির সাথে জড়িত, ঠিক আছে। গলগি বডি, এখানে আমাদের 3 রকমের গঠন থাকে, ঠিক আছে। গলগি বডিতে কিছু এই রকম চ্যাপ্টা থলির মতো থাকে, এটাকে বলা হয় সিস্টার্নি। এটাকে বলা হয় সিস্টার্নি। তারপর আমাদের ছোট ছোট কিছু থলে থাকে, আবার কিছু বড় বড় গোলাকার থলে থাকে। যেটা হচ্ছে ছোট ছোট গহ্বর, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। আর যেটা বড় বড় গহ্বর সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুওল। একই সাথে এটার সাথে মিল আছে বাট কাছাকাছি, কিন্তু পুরোপুরি সেম না। একটা মনে রাখবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন, ওইখানে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওইখানে কি থাকে মনে রাখবা? সিভিড। একটা হচ্ছে সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে যেন না ঘোলায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে টিউবিউল থাকে, কিন্তু আমাদের গলগি বডির ক্ষেত্রে কিন্তু কোনো টিউবিউল থাকে না। এইটাই দেখো, এখানে আমাদের এখানে ছবিটাও দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের মাঝখানে থাকবে সিস্টার্নি, তারপরে ভেসিকল থাকবে, আর হচ্ছে আমাদের ভ্যাকুওল থাকবে। তারপরে গলগি বডির কাজ, গলগি বডি আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গাণু তৈরি করে যেটার নাম হচ্ছে লাইসোসোম। তারপরে এটা কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। তারপরে এটা আমাদের মাইক্রোফাইব্রিলও গঠন করে। তো এই দুইটা আমরা একদম ভুলে গেলে চলবেই না। তারপরে দেখো আমাদের যে মাইটোকন্ড্রিয়া, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা কার কাজ? মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে আমাদের গলগি বডির কাজ, ঠিক আছে। তারপরে যে শুক্রাণু গঠনে সাহায্য করে কে? শুক্রাণু গঠনে সাহায্য করে কে? এটাও আমাদের গলগি বডির কাজ, এটা আমরা একটু মনে রাখবো। তারপরে আসো যে নেক্সট আমরা আর কি কি দেখব। তারপরে হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, লাইসোজোম আমাদের একটা আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। এবং এই আত্মঘাতী থলিকা মানে কি? এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। স্কোয়াড বা আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। এবং এই আমাদের লাইসোজোমটা কে আবিষ্কার করে? ক্রিশ্চিয়ান দাদুবে নামক একজন বিজ্ঞানী এই লাইসোজোমটা আবিষ্কার করেছেন। এবং লাইসোজোম কোথা থেকে উৎপত্তি হয়? এটা হচ্ছে আমাদের
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয় এবং গলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। লাইসোজোমের যে রাসায়নিক গঠন, এখানে কত ধরনের এনজাইম থাকে আমরা মনে রাখবো, এখানে হচ্ছে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। লাইসোজোমের কাজের মধ্যে আমরা খেয়াল রাখবো, লাইসোজোম হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে এবং এই ফ্যাগোসাইটোসিসের পরে আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এখানে আমাদের আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। ওকে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আমাদের লাইসোজোমটা হচ্ছে জীবাণু ধ্বংস করে এবং এইখানে আমাদের বিগলনকারী কিছু এনজাইম থাকে যেটার নাম হচ্ছে টিস্যু ফসফেটেজ। বিগলনকারী এনজাইমের নাম হচ্ছে টিস্যু ফসফেটেজ। তারপরে আমরা যখন কোনো কোষের মধ্যে তীব্র খাদ্যাভাব দেখা যায়, কোনো কোষে যখন তীব্র খাদ্যাভাব দেখা যায় তখন, বা কোনো কোষে যদি কোনো জীবাণু দ্বারা আক্রমণ হয়, কোষটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই লাইসোজোম কি করে, নিজেই সমস্ত কোষটাকে ফাটায় দেয়। এই জন্য এটাকে বলা হয় অটোফ্যাগি, অথবা এই প্রসেসটাকে বলা হয় অটোলাইসিস। এই প্রসেসটাকে বলা হয় অটোলাইসিস বা অটোফ্যাগি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বললাম যে আমরা লাইসোজোমকে বলবো আত্মঘাতী থলিকা অথবা সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে, তারপরে দেখো ক দিয়ে মনে রাখবো যে লাইসোজোমের ক্ষেত্রে এটা হচ্ছে কেরাটিন প্রস্তুত করতে হেল্প করে, এটা হচ্ছে ক্যান্সার প্রস্তুত করতে হেল্প করে। আর এটা অলরেডি বলছি যে টিস্যু বিগলনকারী এনজাইম, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিড ফসফেটেজ। টিস্যু বিগলনকারী এনজাইমের নাম কি, এটা হচ্ছে অ্যাসিড ফসফেটেজ। তাহলে এইখান থেকে আমরা লাইসোজোমের ছবিটা একটু দেখলাম আর আমরা কাজগুলো পড়বো। তাহলে লাইসোজোমের ক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্ট জিনিস কি, ক্রিশ্চিয়ান দাদোভে এটা হচ্ছে লাইসোজোম আবিষ্কার করেছেন। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তারপর আমরা পড়লাম লাইসোজোম আর কি করে, এটা হচ্ছে কেরাটিন তৈরি করে, ক্যান্সার তৈরি করে। তারপরে আমাদের কিছু হচ্ছে যেই তীব্র খাদ্যাভাবের সময় ও লাগলে নিজের জীবন দিয়ে কোষকে মেরে ফেলে, খারাপ কোষটাকে, কেন, যাতে পাশের ভালো কোষ এইটার প্রভাবে নষ্ট না হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে পার্থক্যের বিষয়গুলো আমরা একটু দেখব। তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কে আবিষ্কার করেছেন, বিজ্ঞানী কেইথ আর পোর্টার। ইনি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছেন। কোথা থেকে, এটা হচ্ছে মুরগির ভ্রূণীয় কোষ থেকে ওনারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আবিষ্কার করেন। ঠিক আছে, এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম থাকে না, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে, যেহেতু রাইবোজোম থাকে এই জন্য অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যারা আছে ওরা আসলে প্রোটিন তৈরিতে হেল্প করে। ঠিক আছে, তারপরে তো বললাম যে এখানে ভৌত গঠনে আমাদের সিস্টার্নি থাকবে, ভেসিকল থাকবে আর টিউবিউল থাকবে। রাসায়নিক গঠনে আমরা পড়বো যে কত পার্সেন্ট লিপিড থাকে, কত পার্সেন্ট প্রোটিন থাকে। এখানে আমাদের এনজাইম থাকবে 15 ধরনের বিভিন্ন এনজাইম পাওয়া যায়। ঠিক আছে, এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র যে বিচ্ছিন্ন অংশ, এই বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র যে বিচ্ছিন্ন অংশ সেটাকে বলা হয় মাইক্রোজোম। তারপরে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। যখন আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তখন তো এখানে রাইবোজোম আছে। রাইবোজোম থাকলে ওর কাজ কি, ওর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আর যেটাই রাইবোজোম নাই ও তো প্রোটিন সংশ্লেষ করতে পারবে না, তাহলে ও বাকি জিনিস যেমন লিপিড, তারপরে হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড এই জিনিসগুলো সংশ্লেষণ করবে। এবং যেহেতু লিপিড, প্রোটিন এরা দুইজন মিলে সংশ্লেষণ করলো, তার মানে এদের মধ্যে যদি আদান প্রদানের দরকার হয় তাহলে অন্তঃবাহক হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পরপর মনে রাখবো, যেটা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে,
প্রোটিন সংশ্লেষে হেল্প করে। তারপরে যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা লিপিড, হরমোন এইসব তৈরিতে হেল্প করবে, সাথে লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করবে, লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করবে। এখান থেকে এই পয়েন্টগুলোর মধ্যে এইটা খুবই ইম্পর্টেন্ট যে রাইবোজোম গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে, রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে কোনটা, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ আমরা দেখেছি যে আমরা দেখো একটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা চিন্তা করি, এর গায়ে কিন্তু রাইবোজোমগুলা লাগানো থাকে, তাহলে রাইবোজোমের ধারক হিসেবে কাজ করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, সেম ভাবে এই দুইটার পার্থক্য আমরা একটু পড়বো, বাট মেইন বর্ণনাটা পড়া হয়ে গেলে এটা আমরা এমনিই পারবো। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া, প্রথম কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল বা কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানী কলিকার, এবং এটার নামকরণ কে করেন, নামকরণ করেছেন কার্ল বেন্ডা। তাহলে কি দেখো বললাম, কলিকার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, কলিকার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, আর নামকরণ করেছেন কার্ল বেন্ডা, নামকরণ করেছেন কার্ল বেন্ডা। এই জিনিসটা একটু খেয়াল করব। তারপরে দেখো আমাদের অল্টম্যান কি বলেছেন, অল্টম্যান এটাকে বায়োপ্লাস্ট নামকরণ করেন, অল্টম্যান এটাকে হচ্ছে বায়োপ্লাস্ট নামকরণ করেন। আর হচ্ছে ফ্লেমিং নামক বিজ্ঞানী এটাকে ফিলা নামকরণ করেন। এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমরা প্রথম যেই দুটো বললাম যে কলিকার এবং কার্ল বেন্ডা, এই দুইটা জিনিস হচ্ছে তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আসো এখান থেকে তো বললাম কার্ল বেন্ডা, এটা বেন্ডা হবে, কার্ল বেন্ডা নামকরণ করেছেন, কলিকার হচ্ছে এটা আবিষ্কার করেছেন। তারপরে দেখো কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, ওরা বলছে প্রত্যেকটা কোষে এটা এক থেকে একাধিক থাকতে পারে, তবে যকৃৎ কোষে এর সংখ্যাটা বেশি, এটা হচ্ছে 1000 বা তার থেকেও বেশি থাকে। আকৃতি অত ইম্পর্টেন্ট না, আয়তনও তুলনামূলক লেস ইম্পর্টেন্ট। বা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন এটা আমরা সবাই জানি, আমরা জানি মাইটোকন্ড্রিয়ার কিন্তু দুইটা আবরণ থাকে। ঠিক আছে, এই একটা আবরণ থাকে আর ভিতরে আরেকটা হচ্ছে ভাঁজযুক্ত আবরণ থাকে, আরেকটা হচ্ছে ভাঁজযুক্ত আবরণ থাকে। তাহলে দুইটা, এটা হচ্ছে বহি আবরণ, এটা হচ্ছে বহি আবরণ, আর এটা হচ্ছে অন্ত আবরণ। এই দুইটা আবরণের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেটা আমাদের 6 থেকে 8 ন্যানোমিটার জায়গা দখল করে। এবং এই যে ভাঁজগুলা, এই ভাঁজগুলাকে কি বলা হয়, ভাঁজগুলাকে বলা হয় ক্রিস্টি, ভাঁজগুলাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে আমাদের দানাদার কিছু জিনিস লাগানো থাকে, এই দানাদার জিনিসকে বলা হয় অক্সিজোম। দানাদার জিনিসকে বলা হয় অক্সিজোম। তাহলে এইটা আমরা পড়লাম। তারপরে দেখো ক্রিস্টি সম্পর্কে বলছি, এবং মাঝখানে আমাদের যে ফাঁকা জায়গা এখানে মাতৃকা থাকে। ঠিক আছে, এর ভিতরে কি থাকবে, মাতৃকা, এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এইটা, তাহলে এই জিনিসগুলো আমরা গঠনের মধ্যে এমনিতেও আমরা সিকিউতে সবসময় এগুলা লিখে আসি, তো এগুলো আমাদের জন্য খুবই পরিচিত। এবং এই যে মেমব্রেনগুলা, এই যে পর্দাগুলা, এই পর্দাগুলা কি দিয়ে তৈরি, এই পর্দাগুলা কিন্তু আমাদের ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়। এবং মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে একটা নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, এবং এই নিজস্ব বৃত্তাকার ডিএনএটা কেমন, এটা আসলে 70S একটা ডিএনএ থাকে। মনে রাখবা এন্ডোসিম্বায়ন্ট বলে আমাদের দুইটা অঙ্গাণুকে আখ্যায়িত করা হয়। সেই এন্ডোসিম্বায়ন্ট কোন দুইটাকে বলা হয়, এন্ডোসিম্বায়ন্ট বলা হয় আমাদের ক্লোরোপ্লাস্ট, এন্ডোসিম্বায়ন্ট বায়ন্ট, এটা বলা হয় আমাদের দুইটা অঙ্গাণুকে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া।
ক্লোরোপ্লাস্ট, আর এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তাহলে এই জিনিসগুলো আমরা বলে ফেলেছি, বৃত্তাকার ডিএনএ থাকে, তারপরে রাসায়নিক গঠনে আমরা প্রোটিন, লিপিড, এগুলার একটু পার্সেন্টেজটা দেখব। তারপরে দেখো আমাদের মাইটোকন্ড্রিয়াতে কত প্রকারের এনজাইম থাকে, এই ইনফরমেশনটা আমাদের লাগবে যে মাইটোকন্ড্রিয়াতে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে আমাদের একটা বিশেষ প্রোটিন থাকে। অন্তঃঝিল্লিতে এই বিশেষ প্রোটিনটার নাম কি? কার্ডিওলিপিন। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে একটা বিশেষ প্রোটিন থাকে, এই বিশেষ প্রোটিনটার নাম হচ্ছে কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি তারপরে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু আমরা খুব ইজিলি জানি যে এটা হচ্ছে শক্তি উৎপন্ন করা, এটার কাজ। আমাদের শ্বসনের অনেকগুলা ধাপ, মানে গ্লাইকোলাইসিস বাদে বাকি সবগুলা ধাপ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। কারণ কি? কারণ সবগুলোর জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পাওয়া যায়। তারপরে মনে রাখবা যে কাজগুলো জোড়ায় জোড়ায়, যেমন কি? যেমন দেখো ডিম্বাণু শুক্রাণু তৈরি করা এক জোড়া জিনিসপত্র, তারপর জোড়া বলতে 2+, তার মানে ক্যালসিয়াম 2+ আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা। এইটা খুবই ইম্পর্টেন্ট যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা কার কাজ? কোষের পূর্ব নির্ধারণ মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা কার কাজ? এটা মাইটোকন্ড্রিয়ার কাজ। আবার বলছি জোড়ায় জোড়ায়, মানে দেখো রক্তকণিকা এবং হরমোন এক জোড়া জিনিস, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্যাটায়ন থাকে, এটা লেস ইম্পর্টেন্ট, বাট এইটা খুব ইম্পর্টেন্ট যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা কার কাজ? এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ। এন্ডোসিম্বায়ন সম্পর্কে অলরেডি বলে ফেলেছি। এন্ডোসিম্বায়ন হিসেবে আমাদের দুইটা অঙ্গাণু কাজ করে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তারপরে দেখো প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে আমাদের এই অঙ্গাণুগুলোর মধ্যে সর্ববৃহৎ। আমাদের সাইটোপ্লাজমে যত অঙ্গাণু আছে এর মধ্যে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কে আবিষ্কার করেছেন? প্লাস্টিড আবিষ্কার করেছেন বিজ্ঞানী শিম্পার। শিম্পার হচ্ছে প্লাস্টিড আবিষ্কার করেন। এবং এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে 3 রকমের হতে পারে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা সবুজ বর্ণের, ক্রোমোপ্লাস্টটা হচ্ছে কালারফুল, আর লিউকোপ্লাস্টটা হচ্ছে সাদা। এবং এই জিনিসটা কোথায় কোথায় থাকে না? আমরা জানি যে সবুজ উদ্ভিদ যেগুলো, ওখানে তো প্লাস্টিড থাকবে। থাকে না কোথায়? এটা এই জন্য আমাদের জানা ইম্পর্টেন্ট যে ছত্রাকে থাকে না, ব্যাকটেরিয়ায় থাকে না, নীলাভ সবুজ শৈবালে থাকে না, এবং প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না, ঠিক আছে? তারপর তো বললাম লিউকোপ্লাস্ট, এটা কেমন? এটা হচ্ছে বর্ণহীন। এরা আলোর সংস্পর্শে যদি আসে তাহলে এরা ক্রোমোপ্লাস্ট অথবা এরা ক্রোমোপ্লাস্ট অথবা এরা হচ্ছে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হতে পারে। এটা কোথায় থাকে? যেখানে আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, নিম্নস্থ কাণ্ড, এইসব জায়গায় আমাদের লিউকোপ্লাস্টগুলো থাকতে পারে। তারপরে দেখো আমাদের লিউকোপ্লাস্টটা কোন টাইপের খাবার? ওর মেইন কাজ হচ্ছে খাবার সঞ্চয় করা। এখন কোন টাইপের খাবার সঞ্চয় করবে এর উপর ভিত্তি করে আমরা এই লিউকোপ্লাস্টকে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, যেটা আমাদের স্টার্চ বা শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। তারপরে আমরা একটা পড়ব হচ্ছে ইলায়োপ্লাস্ট, আর একটা পড়ব হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, ঠিক আছে? তারপরে দেখো আমাদের ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত বা পিগমেন্টেড জিনিস, ঠিক আছে? এখানে ক্যারোটিন, এটা কমলা বা লাল কালারকে বোঝায়। জ্যান্থোফিল মনে রাখবো যে হলুদ কালারের জন্য দায়ী, ঠিক আছে? এবং এই ক্রোমোপ্লাস্টটা কোথায় থাকে? যত যত কালারফুল জায়গা আছে সেই জায়গায় থাকে। যেমন ফুলের পাপড়িতে থাকে, রঙিন ফলে থাকে, বীজে থাকে, এবং এইটা মনে রাখবো যে মূলগুলোতে ইউজুয়ালি লিউকোপ্লাস্ট থাকে, বাট গাজরের মূলে আমাদের ক্রোমোপ্লাস্ট থাকে। এই রঙগুলো আমাদের কি করতে হেল্প করবে? পরাগায়নের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন বংশ বিস্তার বা আমাদের এখানে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরিতে হেল্প করবে। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজের মধ্যে আমরা পরাগায়নটাকে মনে রাখবো। ফুলের পাপড়ি নানা ধরনের রং হওয়ার কারণ। তোমাদেরকে প্রশ্নে দিবে যে ফুলের পাপড়িতে যে নানা রকমের রং হয় এটার কারণ কি? কোন পিগমেন্ট? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্থোসায়ানিন, আর একটা হচ্ছে বিটা সায়ানিন। বাকি জিনিসগুলো এখান থেকে তুলনামূলক কম ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্ট তো আমরা বলেছি যে ক্লোরোপ্লাস্টে আমাদের আসলে অনেক ধরনের পিগমেন্ট বা রঞ্জক থাকে। এর মধ্যে সবথেকে প্রধান হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে আমাদের ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিন আছে এবং জ্যান্থোফিল আছে। ক্লোরোফিল এ, বি,
ক্যারোটিন এবং জ্যান্থোফিল আছে, ঠিক আছে। এগুলো আমাদের মেইনলি সবুজ বর্ণের জন্য দায়ী। বিজ্ঞানী শিম্পা সর্বপ্রথম এই ক্লোরোপ্লাস্টটা আবিষ্কার করেছেন এবং এটাকে বলা হয় কোষের রান্নাঘর, কারণ এখানেই আমরা জানি আমাদের সালোক সংশ্লেষণ হয়ে থাকে। এটাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা এবং এইটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু, ঠিক আছে। আকৃতি, আমাদের যে শৈবাল আছে, শৈবালে আসলে ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন টাইপের হতে পারে। সেটা কি আমরা মনে রাখবো যে পেয়াল আকৃতির যদি বলে সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, যদি সর্পিল আকার বলি সেটা হচ্ছে স্পাইরোগাইরা। জালিক আকারের এক্সাম্পল কি? এরোগোনিয়াম। তারপর তারক আকারের এক্সাম্পল কি? জিগনেমা। তারপরে ফিতা বা আংটি আকৃতি বা গার্ডেল আকৃতির এক্সাম্পল কি? এটা হচ্ছে ইউলোথ্রিক্স। গোলাকারের এক্সাম্পল হচ্ছে পিথোফোরা। নিম্ন মানে আমাদের স্পাইরোগাইরা, এখানেই আমাদের ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অনেক বৈচিত্র্য দেখা যায়, এই জন্য এইটার এক্সাম্পলগুলো আমরা মনে রাখবো এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। ক্লোরোপ্লাস্টের ধরো এই যে বাইরে একটা আবরণ থাকে, বাইরে টোটাল দুইটা আবরণ থাকে, ঠিক আছে। আবরণগুলো থাকে এবং এর ভিতরে আমাদের ম্যাট্রিক্স থাকে। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা এর ভিতরে আমাদের এরকম কিছু কয়েনের মতো জিনিস থাকে, এটাকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড এবং অনেকগুলো থাইলাকয়েড মিলে আমাদের যে একটা চাকতির মতো তৈরি করছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গ্রানাম চাকতি বা গ্রানা। এরকম ধরো অনেকগুলো থাইলাকয়েড পরপর মিলে অনেকগুলো গ্রানা তৈরি করলো, গ্রানাগুলোর মধ্যে যে সংযোগ স্থাপন করব এটাকে আমরা বলবো হচ্ছে গ্রানাম ল্যামেলি। অথবা এটাকে আমি স্ট্রোমা ল্যামেলিও বলতে পারি। এই থাইলাকয়েড প্রকোষ্ঠগুলোর ভেতরে কি থাকবে? প্রকোষ্ঠগুলোর ভেতরে থাকবে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল করব যে এই জিনিসগুলোকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় কোয়ান্টোজোম। আমাদের ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এই সবগুলোকে একসাথে বলা হয় কোয়ান্টোজোম। তাহলে কোনটা থাইলাকয়েড, কোনটা আসলে গ্রানাম, এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করব। এখন দেখো একটা ক্লোরোপ্লাস্টে কতগুলা গ্রানা থাকতে পারে এবং কতগুলা থাইলাকয়েড পরপর বসলে আমরা এটাকে আসলে গ্রানা বলবো। যখন আমার থাইলাকয়েড পরপর 10 থেকে 100টা পর্যন্ত বসবে এটাকে আমরা বলতে পারবো তখন গ্রানা। এবং কতগুলা গ্রানা অ্যাকচুয়ালি থাকবে? 40 থেকে 60টা আসলে গ্রানা থাকবে, 40 থেকে 60টা গ্রানা থাকবে। ফটোসিনথেটিক ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট এর মধ্যে আমাদের আসলে এই ক্লোরোফিল বা পিগমেন্ট অণু কয়টা থাকবে? 300 থেকে 400টা পর্যন্ত পিগমেন্ট অণু আমাদের থাকবে। এবং আমাদের এই প্লাস্টিডের মধ্যেও কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, প্রায় 200টার মতো ডিএনএ আমাদের এখানে থাকতে পারে। এই ডিএনএ যদি না থাকতো এটা কিন্তু তাহলে আমাদের ফটোসিনথেসিস করতে পারতো না। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে আমরা পড়ব যে আমাদের প্রোটিন তো থাকে 35 থেকে 55%। এই প্রোটিনের মধ্যে 80% প্রোটিনই হচ্ছে আমাদের অদ্রবণীয় প্রোটিন, যেটা লিপিডের সাথে মিলে ঝিল্লি নির্মাণ করতে সাহায্য করে। বাকি 20% যেটা থাকে সেই 20%টা হচ্ছে আমাদের দ্রবণীয় লিপিড এবং এটা হচ্ছে আমাদের এনজাইম হিসেবে কাজ করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা বললাম যে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে। ক্লোরোফিল বি এটা হলো 25% থাকবে, ক্লোরোফিল এ যেটা এটা হলো 75% থাকবে। ওকে, তারপরে আসো ক্লোরোপ্লাস্টের কাজ। আমরা তো বললাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু, ঠিক আছে। এখন ক্লোরোপ্লাস্টের কাজটা কি? ক্লোরোপ্লাস্টের কাজটা হচ্ছে আমাদের মেইনলি শর্করা জাতীয় খাবার তৈরি করা, এটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, ঠিক আছে। তাহলে মেইন কথা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা বা এইটা হচ্ছে সৌর শক্তিকে জৈব শক্তিতে কনভার্ট করে, ঠিক আছে। তারপরে আমরা মনে রাখবো এটা ফটো ফসফোরাইলেশনে সাহায্য করে, তারপর এটা হচ্ছে ফটো
রেসপিরেশনে সাহায্য করে, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। ঠিক আছে, তাহলে মেইনলি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে, অর্থাৎ সৌরশক্তিকে রাসায়নিক শক্তি বা জৈবিক শক্তিতে কনভার্ট করতে হেল্প করে। তারপরে হচ্ছে ফটো ফসফোরাইলেশনে হেল্প করে, ফটো রেসপিরেশনে হেল্প করে, আর এটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এই দুইটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। দুইটা আমাদের আসলে সবসময় আমরা সিকিউতে অনেক ভালো করে পড়েছি, এখন এমসিকিউ এর জন্য আমরা অনেক ভালো করে পড়বো। দুইটার মধ্যে একটু পার্থক্য, এগুলো হচ্ছে আমরা রিডিং দিয়ে নিতে পারবো। তারপর দেখো সেন্ট্রিওল। সেন্ট্রিওল সম্পর্কে আমরা মনে রাখবো যে সেন্ট্রিওল কে আবিষ্কার করেন, কে নামকরণ করেন। সেন্ট্রিওল আবিষ্কার করেছেন যিনি, তিনি হচ্ছে ভ্যান বেন্ডেন, এবং এটা নামকরণ করেছেন হচ্ছে থিওডর বোভেরি। সেন্ট্রিওল এটা প্রাণীকোষে থাকে এবং এটা হচ্ছে স্বপ্রজননক্ষম, স্বপ্রজননক্ষম। ঠিক আছে, সেন্ট্রিওল দুইটা এরকম দেখো, দুইটা সেন্ট্রিওল ওরা অনেকটা সমকোণে এরকম ভাবে অবস্থান করে, এবং এর চারপাশে কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ যেটা থাকে, সেই তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই পুরা জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে এটাকে যেহেতু দুইটা সেন্ট্রিওল একসাথে থাকে, এই জন্য এটাকে আমরা ডিপ্লোজোমও বলতে পারি। তারপরে দেখো কোথায় কোথায় সেন্ট্রিওল থাকে না, এই জিনিসটা আমাদের অনেক সময় যাচাই করে যে কোথায় কোথায় সেন্ট্রিওল অনুপস্থিত। আমরা মনে রাখবো পেডিতে সেন্ট্রিওল থাকে না, পেডি। ঠিক আছে, পিতে হচ্ছে প্রোক্যারিওটিক, জীবে থাকে না মানে আদি কোষ, প্রোক্যারিওটা। এতে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে থাকে না, ডিতে হচ্ছে ওয়াইতে হচ্ছে ইস্টে থাকে না, আর ডিতে হচ্ছে ডায়াটমে থাকে না। ঠিক আছে, পেডিতে সেন্ট্রিওল থাকে না, এই জিনিসটা আমরা খেয়াল করব। এবং সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে বলে এটাকে আমরা কি বলি, ডিপ্লোজোম বলে থাকি। হ্যাঁ, সেন্ট্রিওলের ক্ষেত্রে আমাদের গঠনে তিনটা প্রধান অংশ আছে। তিনটা প্রধান অংশ কি, আমাদের একটা সিলিন্ড্রিক্যাল ওয়াল থাকে, একটা সিলিন্ড্রিক্যাল ওয়াল থাকে। ঠিক আছে, এই যে একটা সিলিন্ডারের মতো ওয়াল, এবং এই ওয়ালের মধ্যে ধরো তিনটা কাঠি যদি তুমি একসাথে বেঁধে দাও, এরকম তিনটা কাঠি একসাথে বেঁধে দাও, তাহলে এরকম ত্রয়ী অনুনালিকা থাকে। এবং কয়টা থাকে, এরকম টোটাল 9টা থাকে। তার মানে এই যে এরকম একটা গঠন, এরকম একটা গঠন, এই যে ত্রয়ী অনুনালিকা, এইটা থাকবে কয়টা, এইটা থাকবে আবার 9টা থাকে। ঠিক আছে, এবং এদের মধ্যে কি থাকবে, যোজক বা লিঙ্কার থাকবে, যোজক বা লিঙ্কার থাকবে। একটা প্রাচীর বা সিলিন্ড্রিক্যাল ওয়াল, ট্রিপলেটস থাকবে এবং যোজক বা লিঙ্কার থাকবে। এখন বলো তো সেন্ট্রিওল এটা কি আবরণী বিশিষ্ট নাকি আবরণী বিহীন? সেন্ট্রিওলটা অবশ্যই আবরণী নাই, আবরণী বিহীন। ঠিক আছে, সেন্ট্রিওলের কাজ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেন্ট্রিওলের কাজ কি, এটা কোষ বিভাজনের সময় মাকু তন্তু গঠন করে, কোষ বিভাজনে সাহায্য করে। সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্লাজেলা তৈরিতে সাহায্য করে, শুক্রাণুর লেজ তৈরিতে সাহায্য করে। তার মানে সেন্ট্রিওলের সব কাজগুলা কেমন দেখো, মনে রাখবা সুতার মতো কাজ, সুতার মতো কাজ। ঠিক আছে, একটা হচ্ছে লেজ, তারপরে মাকুতন্তু, সিলিয়া এবং ফ্লাজেলা সবকিছুই কি সুতার মতো না, তাহলে এটা হচ্ছে সুতা দিয়ে আমরা মনে রাখবো। এবং এটার কাজ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গার পরীক্ষায় এসেছে, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল জিনিসটা আমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট, বাট তারপরেও বলি কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন এই শব্দটা বিজ্ঞানী কোলজফ ব্যবহার করেছেন। তাহলে সাইটোস্কেলিটন শব্দটা কে ব্যবহার করেন, বিজ্ঞানী কোলজফ ব্যবহার করেছেন। সাইটোস্কেলিটন আমাদের মেইনলি 3 রকমের থাকে, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, একটা মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, 1 নম্বরে মাইক্রোটিউবিউল, 2 নম্বরে মাইক্রোফিলামেন্ট, আর 3 নম্বরে থাকবে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে, এগুলা কি করে, সিলিয়া ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, তারপরে মাইক্রোটিউবিউল যদি বলি মানে সাইটোস্কেলিটন শব্দটা কে ব্যবহার করেন, তখন আমরা কোলজফ অ্যান্সার দিব। কিন্তু যদি আমাদেরকে বলে মাইক্রোটিউবিউল আসলে কে আবিষ্কার করেন বা কে এটাকে আসলে করেছেন, সেটাকে আমরা বলবো রবার্ট এবং ফ্রান্সি। রবার্ট এবং ফ্রান্সি এটাকে আবিষ্কার করেছেন। মাইক্রোটিউবিউলের কাজটা সেন্ট্রিওলের কাছাকাছি, কিন্তু একদম সেম না। যেমন এরা হচ্ছে এটার বিচলনে সাহায্য করে, এটা মাকু যন্ত্র তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এবং মাইক্রোফাইব্রিলের বিন্যাস এরা কোষ প্রাচীর গঠনেও কিন্তু সাহায্য করে।
মাইক্রোটিউবিউলের কাজ আমরা দেখব। মাইক্রোফিলামেন্ট, এই মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম কি, এটার নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এবং এইটা বিজ্ঞানী প্যালেভিচ প্রথম এদের কোষে অবস্থানটা দেখেছেন। ব্যাস ট্যাস আমাদের লাগবে না, কাজ লেস ইম্পর্ট্যান্ট। তো দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মধ্যে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে কেরাটিন, একটা ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং ভাইমেন্টিন। এটাকে আমরা মনে রাখার জন্য এভাবে পড়ি যে কেরানির ভাই, ঠিক আছে। কতে হচ্ছে কেরাটিন, লতে হচ্ছে ল্যামিনিন, নিতে হচ্ছে নিউরোফিলামেন্ট, আর ভাতে হচ্ছে ভাইমেন্টিন। আর এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। তারপরে আসো পারঅক্সিজম। পারঅক্সিজম থেকে একটা জিনিসই আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে পারঅক্সিজমে কোন এনজাইমটা আসলে কাজ করে। পারঅক্সিজমে একটা প্রধান এনজাইম থাকে যেটার নাম হলো ক্যাটালেজ। ক্যাটালেজ কি করে? ক্যাটালেজ হচ্ছে আমাদের বিষাক্ত যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এই বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে এটা হচ্ছে পানিতে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এবং এই ক্যাটালেজ এনজাইমটা আমরা পাবো পারঅক্সিজমে। এবং এই পারঅক্সিজম এটা কোথায় কোথায় অনেক বেশি দেখা যায়? প্রাণীর কিডনি এবং প্রাণীর লিভার কোষে পারঅক্সিজমের সংখ্যাটা অনেক বেশি। এবং এই পারঅক্সিজমটা আরেকটা নাম হচ্ছে মাইক্রোজোম। তাহলে পারঅক্সিজম থেকে আমরা 3টা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে মাইক্রোজোম, তারপরে হচ্ছে এটা কিডনি এবং আমাদের লিভার কোষে অনেক বেশি থাকে। এখানে প্রধান একটা এনজাইম আছে, সেই প্রধান এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেজ। ক্যাটালেজ কি করে? বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে আমাদের বডিকে বিভিন্ন ক্ষতিকর অবস্থা থেকে বাঁচায়। এবং পারঅক্সিজম এটা কি আবিষ্কার করে? এটাও কিন্তু ক্রিশ্চিয়ান দাদুভে আবিষ্কার করেছেন। তারপরে আসো গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজমের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোথায় কোথায় গ্লাইঅক্সিজম পাওয়া যায়। সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তেল বীজে আমাদের গ্লাইঅক্সিজম পাওয়া যায়। সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তেল বীজে আমাদের এই গ্লাইঅক্সিজমটা পাওয়া যায়। গ্লাইঅক্সিজমের মধ্যে একটা কাজ আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করা কার কাজ? বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করা আমাদের গ্লাইঅক্সিজমের কাজ। তারপরে দেখো কোষ গহ্বর। কোষ গহ্বর থেকে একটা প্রশ্ন সব জায়গায় বিভিন্ন সময় দেখা যায়, সেটা হচ্ছে কোষের পিএইচ রক্ষা করা কার কাজ? আমরা মনে রাখবো কোষের পিএইচ রক্ষা করা কাজ কার? কোষ গহ্বরের কাজ। এবং কোষ গহ্বরকে ঘিরে যেই আমাদের পর্দাটা থাকে বা আবরণটা থাকে, সেটার নাম হচ্ছে টনোপ্লাস্ট, ঠিক আছে। এবং এটার কাজ কি? কোষের অভ্যন্তরে পিএইচটাকে রক্ষা করা। এবং কোষ গহ্বরের ভিতরে কি থাকে? এটা হচ্ছে কোষ রসটাকে ধারণ করে। তারপরে আসো আমাদের সবার পরিচিত, সবার পছন্দের নিউক্লিয়াস, ঠিক আছে। সবার পছন্দের নিউক্লিয়াস। নিউক্লিয়াস সম্পর্কে আমরা যদি একটু বলি, নিউক্লিয়াসটা কে প্রথম আবিষ্কার করেছেন? রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছেন। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের প্রাণকেন্দ্র বলা হয়, তারপরে কোষের কেন্দ্রিকা বলা হয়। এবং এটা কোন শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে নাক্স শব্দ থেকে এসেছে। নাক্স শব্দের থেকে, এটা মানে হচ্ছে নাট, নাট থেকে আসতে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস আমাদের কি কি থাকে দেখো। নিউক্লিয়াসে একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এটা হচ্ছে দ্বিস্তরী একটা মেমব্রেন। এবং এর মাঝখানে মাঝখানে কি থাকে বলো? মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে। সেই গ্যাপগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। মাঝখানে আমাদের থাকে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপর সাথে থাকে আমাদের ক্রোমাটিন জালিকা। এবং এর মাঝখানে কি থাকবে? ছোট ছোট করে ডট ডট দিব, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম,
ঠিক আছে, নিউক্লিওপ্লাজম। এখন দেখো একটা কোষে আমরা জানি সাধারণত একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু এই সংখ্যাটা কখনো বেশিও হতে পারে, আবার কখনো এটা কমও হতে পারে। এখন একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় এরকম কিছু কোষের এক্সাম্পল তোমাদেরকে চাইতে পারে যে কোন কোন শৈবালের ক্ষেত্রে আসলে একাধিক নিউক্লিয়াস থাকে। আমি এটা মনে রাখবো, ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পাইরোপ্লিয়া, এই তিনটা শৈবালে হচ্ছে আমাদের একাধিক নিউক্লিয়াস থাকে। এছাড়া আমাদের পেনিসিলিন নামক ছত্রাকে আমাদের একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। আর যদি বলে নিউক্লিয়াস থাকে না কোথায়, তো মনে রাখবো হচ্ছে সিভ কোষ এবং মানুষের পরিণত আরবিসি। এইটাতে কোনো নিউক্লিয়াস থাকে না। আর কোন শৈবাল, তখন আমরা বলবো তিনটা, এটা হচ্ছে ভাউচেরিয়া, বট্রিডিয়াম আর স্পাইরোপ্লিয়া। আর কোন ছত্রাকে থাকতে পারে, সেটা হচ্ছে পেনিসিলিয়াম। অনেক সময় আমরা খেয়াল করি না, ছত্রাকের জায়গায় শৈবাল এর আসলে কথা চিন্তা করি, এই জিনিসটা খেয়াল রাখবো। এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে গঠন, এই ধরনের গঠনকে আমরা বলবো হচ্ছে সিনোসাইট। তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পড়লাম যে এক একটা কোষে ইউজুয়ালি এক একটাই নিউক্লিয়াস থাকে। কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা একের কম হতে পারে, কখনো আবার একাধিকও হতে পারে। যদি আমরা বলি যে নিউক্লিয়াস থাকে না এমন কিছু কন্ডিশন বলো, তখন কি হবে, তখন হচ্ছে আমরা বলবো এটা সিভ কোষে থাকে না, মানুষের পরিণত লোহিত রক্তকণিকার কোষে থাকে না। আর যদি বলি যে একাধিক থাকে, এরকম কিছু এক্সাম্পল দাও, সেরকম এক্সাম্পল হচ্ছে আমাদের শৈবালের ক্ষেত্রে আছে, আবার ছত্রাকের ক্ষেত্রে আছে। শৈবালের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পাইরোপ্লিয়া। আর ছত্রাকের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই গঠনকে কি বলা হয়, এই গঠনটাকে বলা হয় সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই গঠনকে বলবো সিনোসাইট, ঠিক আছে। তারপরে দেখো এইখানে একটা কোষ, আমরা যখন একটা কোষের কথা চিন্তা করি, এই কোষের মধ্যে নিউক্লিয়াসটা কতটুকু জায়গা জুড়ে থাকে। এই কোষের মধ্যে নিউক্লিয়াসটা ইউজুয়ালি মাত্র 10 থেকে 15% জায়গা জুড়ে থাকে। কিন্তু আমি যদি একটা শুক্রাণুর কথা চিন্তা করি, শুক্রাণুর এই যে লেজ আর উপরে মাথার মধ্যে পুরো জায়গাটাই কিন্তু নিউক্লিয়াস। শুক্রাণুর ক্ষেত্রে আমাদের একটা কোষের 90%ই নিউক্লিয়াস, এটা একটু খেয়াল রাখবো যে শুক্রাণুর ক্ষেত্রে 90%ই নিউক্লিয়াস, আর নর্মালি একটা কোষের ক্ষেত্রে এইটা হচ্ছে 10 থেকে 15% জায়গা দখল করে থাকে। রাসায়নিক গঠনে তো ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এগুলো থাকবেই। এবার দেখো নিউক্লিয়াসের কাজ কি। নিউক্লিয়াসকে যেহেতু কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র বলছি, তাহলে এটা তো যে কোনো ধরনের কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করাই হচ্ছে এর কাজ। যেহেতু এর মধ্যে ডিএনএ থাকে, তাহলে ও কিন্তু ডিএনএ অনুদীপনের নির্দেশটাও প্রদান করবে। আবার যেহেতু ক্রোমোজোম থাকে, তাহলে এই ক্রোমোজোমের মাধ্যমে ওরা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যটাকেও রক্ষা করবে। আবার যেহেতু এদের মাঝখানে হচ্ছে অনেক কিছু এত উপাদান আছে, সো এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষেও বিশেষ ভূমিকা পালন করবে। একটা আদর্শ নিউক্লিয়াসের গঠনে কি কি থাকবে আমরা ছবিতে অলরেডি দেখে ফেলেছি, যে আমাদের একটা নিউক্লিয়ার এনভেলপ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু থাকবে, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপের কাজ, এতগুলা কাজ তো আমাদের আছে। নিউক্লিয়ার এনভেলপের এতগুলা কাজের মধ্যে আমরা একটা কাজ আসলে মনে রাখতে চাই, সেটা হচ্ছে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করবে। এবং নিউক্লিওপ্লাজমের ভেতরেই কিন্তু আমাদের নিউক্লিওলাসটা থাকে, তাই না? তাহলে নিউক্লিওলাসকে ধারণ করা ওর কাজ। আবার নিউক্লিওপ্লাজমের ভেতরেই তো আমাদের ক্রোমাটিন জালিকাগুলো ভেসে ভেসে থাকে, তাহলে ক্রোমাটিন জালিকাগুলোকে ধারণ করাও ওর কাজ, ঠিক আছে। এবং এটা এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তারপরে আমরা এই পার্থক্যগুলো নরমালি দেখব যে সাইটোপ্লাজমের আর নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্যটা কি হতে পারে। ভিতরে পড়লে এটা আমরা আসলে আলাদাভাবে না দেখলেও সমস্যা নাই। নিউক্লিওলাসের মধ্যে প্রধান রাসায়নিক উপাদান হিসেবে আমাদের প্রোটিন থাকে, আরএনএ থাকে এবং সামান্য পরিমাণ ডিএনএ থাকে। তাহলে প্রোটিন আর আরএনএ এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাসের মেইন উপাদান। নিউক্লিওলাসের কাজের মধ্যে দেখো সেম ভাবে ওর আরএনএ তৈরি করা কাজ, প্রোটিন তৈরি করা কাজ, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। তাহলে দেখো একটা বললাম যে নিউক্লিওপ্লাজম এরা হচ্ছে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, এবং নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করবে, ঠিক আছে। সেম ভাবে আবার এগুলা পড়লে আমরা ইউজুয়ালি নিজে থেকে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের পার্থক্যগুলা আসলে বুঝতে পারবো।
এবার দেখো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। তো ক্রোমাটিন যেহেতু আমাদের নামের মধ্যে ক্রোমা আছে, ক্রোমা বা ক্রোমো, সো এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে রঙের সাথে রিলেটেড, এটা হচ্ছে রং ধারণ করতে পারে। এবং কোন রং ধারণ করতে পারে? এটা হচ্ছে ফুলজিন রং। রং ধারণ করতে পারে, এই জন্য এই জায়গাটাকে আমরা ক্রোমাটিন বা রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলি, ঠিক আছে। এবং এই ক্রোমাটিন তন্তু থেকে আলটিমেটলি আমরা কি পাই? আমরা আমাদের ক্রোমোজোমগুলো পাই। ক্রোমোজোমের কাজ কি? এটা কিন্তু আমরা সবাই জানি যে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করা হচ্ছে এই ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলামের কাজ। এবং এই যে যে ডিএনএ বা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরেই তো আমাদের ডিএনএ থাকে। ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেসগুলো সাজানো থাকে না, এ জি টি সি, তাই না? এর যদি কোনো পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনকে আমরা আসলে অস্বাভাবিক পরিবর্তন হলে এটাকে আমরা বলি আসলে মিউটেশন, এটাকে আমরা বলি মিউটেশন, ঠিক আছে। এবার দেখো কোষীয় নির্জীব বস্তু। কোষীয় যে নির্জীব বস্তু এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, একটা নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বজ্র পদার্থ। এখন যে সঞ্চিত পদার্থের মধ্যে আমাদের মেইনলি আমরা যা খাই সেই জিনিসগুলোই সঞ্চিত পদার্থের মধ্যে আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই টাইপের জিনিস, ঠিক আছে। বজ্র পদার্থের মধ্যে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এই সঞ্চিত পদার্থগুলো একবার দেখে নিই, যে শর্করা, আমিষ, চর্বি, এগুলো হচ্ছে আমাদের সঞ্চিত পদার্থের মধ্যে আছে। তারপর যখন নিঃসৃত পদার্থের মধ্যে আমাদের কিছু আছে, নিঃসৃত পদার্থের এটাকে আমরা মনে রাখবো এইচ পেন। এইচ পেন মানে কি? এইচ পেন মানে হচ্ছে এইচ এ হরমোন, পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে হচ্ছে এনজাইম, আর এনে হচ্ছে আমাদের নেকটার। এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিঃসৃত পদার্থের এক্সাম্পল। ঠিক আছে। এবার দেখো আমাদের বজ্র পদার্থের মধ্যে আমাদের এক্সাম্পল গুলো আমরা যদি মনে রাখতে নাও চাই, কিন্তু ভিতরে কিছু কিছু কথা আমাদের মনে রাখতে হবে। যে আমাদের হচ্ছে বলছে যে প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা? প্রধান খনিজ ক্রিস্টাল, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা? এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটটা যদি আমাদের আঙুরের থোকার মতো থাকে, এটা যদি আমাদের আঙুরের থোকার মতো থাকে, এটাকে আমরা বলবো সিস্টোলিথ। থোকার মতো থাকে, এটাকে আমরা বলবো সিস্টোলিথ। আর এটা যদি সূচের মতো করে অবস্থান করে, সেটাকে আমরা বলি হচ্ছে র্যাফাইড। তাহলে আমরা পড়লাম যে আমাদের সঞ্চিত পদার্থ কি, নিঃসৃত পদার্থ কি, বজ্র পদার্থ কি। বজ্র পদার্থ থেকে কি কি ইনফরমেশন মনে রাখতে হবে? যে প্রধান খনিজ ক্রিস্টালের নাম কি? ক্যালসিয়াম অক্সালেট। তারপর আমরা মনে রাখবো যে এটা যদি আঙ্গুরের থোকার মতো থাকে তাহলে বলবো সিস্টোলিথ, যদি এটা সূচের মতো থাকে তাহলে আমরা বলবো হচ্ছে র্যাফাইড। এবার আমাদের এই প্রকৃত কোষের মোটামুটি অঙ্গাণুগুলো আমরা পড়ে ফেলেছি। এই জিনিসগুলাই এখানে একটু আমরা শর্টলি লিখে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এবার দেখো ক্রোমোজোমের মধ্যে আমরা যদি গঠনটা দেখি, যে ক্রোমোজোমটা আসলে আবিষ্কার, নামকরণ, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। যে নিউক্লিয়াসে সর্বপ্রথম ক্রোমোজোমটা প্রত্যক্ষ করেছেন কে? বিজ্ঞানী কার্ল নাগেলি। এবং এই সুতার মতো যে কিছু গঠন, এটা আলটিমেটলি আবিষ্কার করেন হচ্ছে স্ট্রাসবার্গার। এবং এটাকে ক্রোমাটিন নামকরণ করেছেন কে? ওয়াল্টার ফ্লেমিং। আর আমরা যে এত সুন্দর করে ক্রোমোজোম বলে ডাকি, এই ক্রোমোজোম নামটা কে দিয়েছেন? ওয়েলডিয়ার হচ্ছে এই ক্রোমোজোম নামটা দিয়েছেন। ঠিক আছে। ক্রোমো মানে কি? ক্রোমো কথাটার মানে হচ্ছে কালার।
ঠিক আছে, ক্রোমো মানে হচ্ছে কালার, যেহেতু এরা কালার ধারণ করতে পারে এই জন্য এটাকে না আমরা বলি হচ্ছে ক্রোমোজোম। তাহলে দেখো এটা মানে কি, না মানে হচ্ছে রং ধারণকারী দেহ বা রঞ্জিত বস্তু। ঠিক আছে, সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা, এই যে আমরা বলি 46টা ক্রোমোজোম থাকে, এটা কে আবিষ্কার করেন, এটা হচ্ছে থিওফাইলাস পেইন্টার আবিষ্কার করেছেন। এবং আমাদের এই কোষে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে শুরু করে 1600 পর্যন্ত হতে পারে, 2 থেকে শুরু করে 1600 পর্যন্ত হতে পারে। তাহলে 2টা ক্রোমোজোম কোথায় থাকে, সর্বনিম্ন 2টা ক্রোমোজোম থাকে, সেটা কোনটায়, সেটা হচ্ছে গোলকৃমি, নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকার্ডস। ঠিক আছে, তারপরে দেখো আমাদের সর্বাধিক হচ্ছে 1600টা ক্রোমোজোম থাকতে পারে, এটা ইউজুয়ালি রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়াতে দেখা যায়। মানুষেরটা তো আমরা জানি যে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টা ক্রোমোজোম থাকে। মানুষের যে 46টা ক্রোমোজোম থাকে এটাকে আবার আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে আমাদের এর মধ্যে 44টা, আর আমাদের সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের 1 জোড়া। 2টা। ঠিক আছে, তাহলে এইটা আমরা মোটামুটি সংখ্যাগুলো একটু দেখব। এবার দেখো এখানে অনেকগুলা ক্রোমোজোমের ব্যাপার স্যাপার আছে, সংখ্যা টংখ্যা আছে, এগুলাকে আমরা একটু সহজে বিভিন্ন ট্রিক্স এন্ড টিপস খাটিয়ে মনে রাখতে পারি। যেমন দেখো ধান এবং গম, ধান গম আমরা কি পাশাপাশি উচ্চারণ করি না, ধানের ক্রোমোজোম যা 24, আর গমের ক্রোমোজোমটা হচ্ছে এই সংখ্যাটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে সেটা হবে গমের ক্রোমোজোম 42। ঠিক আছে, তাহলে ধান গম আমরা এইভাবে মনে রাখবো। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কবুতর যখন হচ্ছে চিঠি নিয়ে উড়ে উড়ে চলে যায় তখন কি আমরা কোনো কারো বাসা থেকে যাওয়ার সময় কি বলি, আসি এরকম বলি না। তাহলে দেখো এই যে কবুতর, এটা আসলে 80 দিয়ে আমরা মনে রাখবো। তারপরে দেখো মানুষেরটা আমরা জানি, গরু ছাগল এরা আবার ভাই, গরু ছাগল হচ্ছে ভাই, এদের সংখ্যাটাও সেম 60। তারপরে দেখো পেঁয়াজেরটা যে 16, এটা আমরা চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে পড়েছি, পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে 16। তারপরে দেখো আমাদের গৃহমাছি মানে তুমি মনে রাখবা ঘরের মাছি, তো ঘর মানে কি, বাড়ি, ঘর মানে হচ্ছে বাড়ির মাছি, তো বাড়ি থেকে আসবে 12, তাহলে এটার সংখ্যা কত, এটার সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, তারপরে দেখো গরিলা হচ্ছে আমাদের 48। দেখো আমরা বলি না যে মানুষ আর গরিলার মধ্যে আসলে অনেক আচার আচরণে মিল আছে, তো এই জন্য মানুষের যদি 46 হয় ওদের একটুখানি বেশি, সেটা হচ্ছে 48। ঠিক আছে, তারপরে দেখো গোল আলু আর গরিলা দুইটাই তো গ দিয়ে শুরু, তাহলে গোল আলুর সংখ্যাটাও দেখো গরিলার মতো 48। ঠিক আছে, তারপরে আমাদের এখানে ফলের মাছিকে আমরা মনে রাখবো যে ফ্রুট মাছি। ঠিক আছে, ফ্রুট মাছি, তো ফ্রুটের সাথে 8, এটা খুব ভালোভাবে যায়, তাহলে ফলের মাছি, ফ্রুট মাছি 8। কিউলেক্স মশা, কিউলেক্স এখান থেকে আমরা মনে রাখবো 6, এটার সংখ্যা কত, এটার সংখ্যা হচ্ছে 6। গোলকৃমি তো অলরেডি বললাম যেটা হচ্ছে 2। তারপরে দেখো আমাদের এখানে বাঁধাকপি, মূলা, আর এখানে পেঁপে, বাঁধাকপি, মূলা, আর একটা হচ্ছে পেঁপে, এই তিনটার সংখ্যাটা কত, এই তিনটার সংখ্যাটা হচ্ছে আমার 18, তাহলে এই তিনটাকে একসাথে মনে রাখবো। আবার এখানে আমার আরেকটা আছে যে পাট আর জবের হচ্ছে আমার 14। চীনাবাদামের চ দিয়ে মনে রাখবো 40, চীনাবাদামের চতে 40। ঠিক আছে, তারপরে দেখো হাইড্রা হচ্ছে 32। এখন দেখো মানুষের কত ছিল, 46। মানুষের নাম কি হয়, মানুষের নাম হয় যে রেশমি, মানুষের নাম, তাহলে সেখান থেকে আমরা মনে রাখবো রেশম পোকা, এটাও মানুষের মতনই সেম, এটাও হচ্ছে 46। এখানে সবগুলা বৈজ্ঞানিক নাম যে তোমাকে মনে রাখতে হবে এরকম না, তোমরা এগুলো একটু কয়েকবার রিডিং দিবা। কিছু বৈজ্ঞানিক নাম তোমরা হচ্ছে ছোটবেলা থেকে পড়ে আসছো, ওগুলো তোমরা এমনিতেই পারো। কিছু জিনিস তোমরা ছোটবেলা থেকে পড়োনি, সেই জিনিসগুলো আসলে তোমরা এখান থেকে কয়েকবার পড়বা, যেন তোমরা আসলে মোটামুটি একটা ধারণা রাখতে পারো। যদি আগে আমরা ইচ্ছেতে না পড়ে থাকি এখন পড়া একটু কষ্টকর হয়ে যাবে, বাট সবগুলো একদম মুখস্থ না করলেও যাতে আমরা মোটামুটি একটা আইডিয়া রাখতে পারি, এটা একটু আমরা খেয়াল করব। ঠিক আছে, তো ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে আমাদের ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা মেইনলি ডিএনএ প্রোটিন দ্বারা
তৈরি হয়, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস দেখি যে ক্রোমাটিন, এটাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। যেটা হচ্ছে আমাদের হেটারোক্রোমাটিন, এটা হচ্ছে অধিক কুণ্ডলিত। দেখো একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন আর একটা হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনটা যেটা, এটা হচ্ছে কম কুণ্ডলিত, আর হেটারোক্রোমাটিন যেটা, এটা হচ্ছে অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত, কুণ্ডলিত। এবং এইখানে কি থাকে জানো, এখানে হচ্ছে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, নিষ্ক্রিয় ডিএনএ থাকে। এটা হচ্ছে কম কুণ্ডলিত এবং এখানে অনেকখানি সক্রিয় ডিএনএ আমরা পাই। এখানে আমরা পাই হচ্ছে সক্রিয় ডিএনএ, ঠিক আছে। এটা একটু আমরা মনে রাখবো যে কোনটা ইউক্রোমাটিন, কোনটার মধ্যে সক্রিয় ডিএনএ থাকে, আর কোনটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, অর্থাৎ কোনটার মধ্যে আমাদের নিষ্ক্রিয় ডিএনএটা থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রোমাটিড। এখানে দেখো এই জিনিসটা আমাদের লাগবে যে মুখ্য সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার একটা ছবি আছে, সেটা দেখাই। আচ্ছা, এখান থেকে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট যে টেলোমিয়ার। টেলোমিয়ার জিনিসটা কি? টেলোমিয়ার থেকে আমাদের এখানে টেলোমারেজ এনজাইম কাজ করে। টেলোমারেজ এনজাইম থেকে এই প্রশ্নটা আসে যে মানুষের জরা রোধে বা বার্ধক্য রোধে কোন এনজাইম কাজ করে, এটা হচ্ছে টেলোমারেজ এনজাইমটা কাজ করে। এবং এই টেলোমারেজ, টেলোমারেজ বা টেলোমিয়ার এই জিনিসটা কে আসলে বলেছেন? সর্বপ্রথম JH মুলার হচ্ছে এই কথাটা বলেছেন। তাহলে মনে রাখবো টেলোমারেজ এনজাইম এটা হচ্ছে মানুষের জরা রোধে হেল্প করে। টেলোমারেজ এটা কি করে? জরা রোধে হেল্প করে। জরা মানে কি? বার্ধক্য রোধে হেল্প করে। আরেকটা জিনিস হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে আমাদের ক্রোমোজোমে একটা গোলাকৃতির অংশ থাকে, এটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। আমাদের এই ক্রোমোজোম স্যাটেলাইট থাকে কোথায়? এটার একটা এক্সাম্পল হচ্ছে তুলার 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ঠিক আছে। গৌণ কুঞ্চন, আর এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে NOR নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বা নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল কোনটাকে বলা হয়? নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল এটা বলা হয় গৌণ কুঞ্চনকে বা সেকেন্ডারি কনস্ট্রিকশনকে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা। তারপরে দেখো ক্রোমোমিয়ার, এই জিনিসগুলো আমাদের তেমন একটা দরকার নাই। আচ্ছা, এইটা একটু লাগবে যে মানুষের এক্স ক্রোমোজোমে কতগুলা বেস পেয়ার সজ্জিত থাকে। মানুষের এক্স ক্রোমোজোমে আমাদের 45,000 বেস পেয়ার আসলে সজ্জিত থাকে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার এখান থেকে আমরা পড়লাম, মুখ্য কুঞ্চন থাকে, একটা গৌণ কুঞ্চন থাকে। এখন গৌণ কুঞ্চনটাকে আমরা আসলে নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়ন অথবা নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলে থাকি, ঠিক আছে। এগুলো আমরা একটু দেখলাম। তারপরে দেখো সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ারের পার্থক্য। এই জিনিসগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট, আমরা একটু একটু করে দেখব। তাহলে দেখো পার্থক্যের বিষয় এগুলো আমরা লিখে দিয়েছি, মুখ্য খাজ গৌণ খাজ এগুলো হচ্ছে আমরা একটু রিডিং দিব। আচ্ছা, এবার দেখো ক্রোমোজোমের প্রকারভেদ। ওরা বলছে যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমাদের ক্রোমোজোম কয় ধরনের হতে পারে। সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে তাহলে আমরা এটাকে বলবো মোনোসেন্ট্রিক।
তারপর যদি এটা আমাদের দুইটা থাকে তাহলে আমরা বলবো হচ্ছে ডাইসেন্ট্রিক। এখন এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোম কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়? ডাইসেন্ট্রিক ক্রোমোজোম গমের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ক্ষেত্রে দেখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের পলিসেন্ট্রিক, তাহলে মোনো ছিল, ডাই ছিল, টেট্রা, ট্রাই এগুলো কিন্তু আমরা পাইনি, সাথে আমরা লাভ দিয়ে চলে গেছি পলিসেন্ট্রিকে। পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় কলা গাছের ক্ষেত্রে, তাহলে মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক ছিল গমের ক্ষেত্রে, আর পলিসেন্ট্রিক যেটা পলিসেন্ট্রিক আমরা পেলাম কলা গাছের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো ডিফিউজড, বলতেছে ডিফিউজড এর ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো স্থানে সুস্পষ্টভাবে আমরা সেন্ট্রোমিয়ার পাই না। আর যদি সেন্ট্রোমিয়ার আসলে একদমই না থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ট্রিক। কথাটার মানে হচ্ছে নাই বা অ্যাবসেন্ট। কথাটার মানে হচ্ছে অ্যাবসেন্ট। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাসেন্ট্রিক। আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আছে বাট সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট কোনো জায়গায় যে আমি দেখতে পাচ্ছি এমন না, এরকম হলে আমরা সেটাকে বলবো হচ্ছে ডিফিউজ। দেখো সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে যদি না থাকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাসেন্ট্রিক হচ্ছে যদি একেবারেই অনুপস্থিত থাকে, একেবারেই নাই, তখন আমরা বলবো অ্যাসেন্ট্রিক। আবার দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, যদি আমাদের সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে থাকে এরকম, ঠিক আছে, এটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে একদম মাঝখানে। যদি এটা এমন হয় যে একটু আসলে একটু সাইড হয়ে আছে, হ্যাঁ একটু সাইড হয়ে আছে, তাহলে আমি বলবো সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক, ঠিক আছে। তারপরে ধরলাম আরো সাইড হয়ে আছে, হ্যাঁ আরো সাইড এরকম একটু এরকম আছে, ঠিক আছে, তাহলে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একদম প্রান্তে থাকে তাহলে আমরা বলবো টেলোসেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী এটাকে আমরা বলি ভি, এল, জে অথবা আই এর আকার যদি ধারণ করে আমরা পর্যায়ক্রমে বলি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ভি, এল, জে, আই, এটা কিন্তু আমরা অ্যানাফেজ পর্যায়ে এই শেপগুলো অনুযায়ী আমরা নামকরণ করতে পারি। মানুষের এক্স ক্রোমোজোমে বেশ কয়েকটা ক্রোমোজোম আছে যারা হলো মেটাসেন্ট্রিক হিসেবে কাজ করে, এবং সোলানাম নিগ্রামের ক্ষেত্রে মোট সব কয়টা ক্রোমোজোমই আসলে মধ্যকেন্দ্রিক, ঠিক আছে। তো এগুলো আমরা বললাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এই যে এটা হচ্ছে এল শেপের হয়ে থাকে। এখানে আমরা একটু গঠনটা দেখে নিই যে মাঝখানে আমাদের সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে এরকম দুইটা প্রোটিন থাকে, এটার নাম হচ্ছে কাইনেটোকোর, এবং এইখানের যে ভাঁজটা এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। এর ভিতরে এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন, এইখানে যেটা এটা হলো গৌণ কুঞ্চন, আর মাথার বুটলিটা হচ্ছে আমাদের স্যাটেলাইট, ঠিক আছে। এই মাথার প্রান্তের দিকে কিছু রিপিটেড সিকোয়েন্স থাকবে, সেটাকে আমরা বলবো টেলোমিয়ার। তাহলে এই চিত্রটা আমরা দেখে আসলে গঠনটা পড়তে পারবো। তারপরে দেখো আমরা অ্যাক্রোসেন্ট্রিকের মধ্যে পড়লাম যে এটা দেখতে হলো জে অক্ষরের মতো দেখায়, জে অক্ষরের মতো দেখায়। এবং এই অ্যাক্রোসেন্ট্রিক যেটা, অ্যাক্রোসেন্ট্রিকটা আমরা ঘেটকচুর গাঢ় পার্পেল প্রকরণে অনেকগুলো জিনিসই পাই, যেমন 11টা পাই কি, 11টা মধ্যকেন্দ্রিক, 4টা হচ্ছে উপমধ্যকেন্দ্রিক, 2টা উপপ্রান্ত কেন্দ্রিক, ঠিক আছে। আর এই যে সংখ্যা এটা আমাদের আসলে অত মনে করতে হবে না। আর ঘেটকচু এটা হচ্ছে একটা মনোসমিক উদ্ভিদ, ঠিক আছে। তারপরে দেখো টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক তোমাদের বলবে মানুষের ক্ষেত্রে কোন ধরনের ক্রোমোজোম দেখাই যায় না, তো মানুষের ক্ষেত্রে আসলে টেলোসেন্ট্রিক যে ক্রোমোজোম এই ক্রোমোজোমটা একদমই অনুপস্থিত। এরপরে দেখো আমরা বলতেছি যে আমাদের এই ক্রোমোজোমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে যেগুলো আমাদের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, তাদেরকে আমরা অটোজোম বলি। আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 পেয়ার ক্রোমোজোম আছে, 30 পেয়ারের মধ্যে আমাদের 22 পেয়ার ক্রোমোজোমই হচ্ছে আমাদের অটোজোম, ঠিক আছে, অটোজোম। এগুলো আমাদের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে হেল্প করে। বাকি যে এক জোড়া ক্রোমোজোম হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণে হেল্প করে, এই জন্য এটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলি। যদি আমাদের কারো লিঙ্গ যদি পুরুষ হয় তাহলে আমাদের এইটা এরকম হবে এক্স এবং ওয়াই। যদি কারো লিঙ্গ মেয়ে হয় তাহলে এটা হচ্ছে ক্রোমোজোম এক্স, এক্স ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে সেক্স লিঙ্ক ক্রোমোজোম, ঠিক আছে। এবং এই এক্স ক্রোমোজোমে যদি কোনো ঝামেলা থাকে তখন কিন্তু আমাদের বর্ণান্ধতা বা হিমোফিলিয়া টাইপের রোগ হতে পারে, যেটা বংশানুক্রমে
মা বা পিতা বা মাতা থেকে সন্তান সন্ততিতে আসলে যায়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু দেখবো যে মোটামুটি। আচ্ছা, তো ক্রোমোজোমের এই যে পর্যন্ত জিনিসগুলা, এটাই আসলে আমাদের প্রথম পর্বের পড়াশোনার মধ্যে ছিল। তো আমাদের যে দ্বিতীয় পর্বের পড়াশোনা, সেই দ্বিতীয় পর্বের পড়াশোনা এর পরবর্তী পার্টটা আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এই দ্বিতীয় পার্টে আমাদের দেখো ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন, এইসব জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। আমি আশা করছি যে তোমাদের এই পর্যন্ত যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমি তোমাদেরকে দিতে পেরেছি, এবং কোন কোন জায়গাগুলো আসলে পড়তে হবে, কোন কোন জায়গাগুলো না পড়লেও সই, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যখন আমরা পড়বো, আমরা কিন্তু ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে জিনিসগুলো পড়াশোনা করব। যেই জায়গাটা ধরো মানে অনেক ইনফরমেশন কিন্তু আমাদের তেমন দরকার নাই, তাহলে আমরা ওই জিনিসগুলোর জন্য একদম জীবন দিয়ে পড়াশোনা করব না, বরং যেই জায়গাটা আমাদের আসলে ঠিক আছে। তো আমাদের এখানে এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। তো আমাদের এখানে আমরা ক্লাসটা আজকে শেষ করছি। এখানে বাকি যেই জিনিসগুলো আছে সেই বাকি জিনিসগুলা আমরা পরবর্তী পর্বে শেষ করে ফেলবো। তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।